তোমাদেরকে টুইস্টেড টিউসডের গল্প শুনিয়েছি, আজকেও সেরকম তোমাদেরকে শোনাবো। লাস্ট দুটো টুইস্টেড গল্প যেগুলো ছিল সেটা ওয়াজ ফ্রম মুভিজ, দুটোই সিনেমা ছিল। আজকেরটা একটা বই। এই বইটা এই বইটা আমি পড়েছি বেশ কিছু বছর আগে, মানে বেশ কিছু বছর আগে মানে অলমোস্ট 4-5 বছর আগে। বইটার নাম হচ্ছে দ্য সাইলেন্ট পেশেন্ট, অ্যান্ড ইট ইজ রিটেন বাই সামবডি কল অ্যালেক্স মিশেলিডিস। আই হোপ আই এম প্রোনাউন্সিং হিজ নেম কারেক্টলি। সো প্রথম কথা, মানে আমি তোমাদেরকে বলে দিচ্ছি একটু গল্পটা শুরু করার আগে। আমি জেনারেলি যে বইগুলোর ওপরে খুব হাইপ হয় না, যে এটা পড়তে হবে, মানে সমস্ত জায়গায় প্রমোশন হচ্ছে, মানে গুগল ইজ প্রম্পটিং ইউ, সামবডি এলস ইজ প্রম্পটিং ইউ, গুড রিডস ইজ প্রম্পটিং ইউ, এভরিবডি ইজ প্রম্পটিং ইউ যে এটা পড়তেই হবে, এটা পড়তেই হবে। তো আই গেট আ লিটল ইরিটেটেড উইথ ইট, বিকজ ইটস লাইক নট নেসেসারিলি আমার বইয়ের, আমি যা পড়তে ভালোবাসি সেটাই ইজ দিস বুক। সো I was a little irritated with this book, but then I thought that it's a thriller and I love thrillers. So I said, porte oshbida ki. So I took up this book, and the other thing যেটা আমি বইয়ে খুব কম পছন্দ করি সেটা হচ্ছে ফার্স্ট পার্সন ন্যারেটিভ। মানে বইটা আমরা জেনারেলি মোস্ট বই পড়ি থার্ড পার্সন ন্যারেটিভ থেকে, যেখানে তোমার ডায়ালগস হয়, এভরিথিং হয়। এটা হচ্ছে ফার্স্ট পার্সন ন্যারেটিভ, মানে আমি যেরকম গল্প বলছি তোমাদেরকে, সেরকমভাবে একজন কেউ গল্পটা বলছে যেভাবে বইটা লেখা হয়েছে। But to be very honest with you, this is one of those first person narrative books I really loved, and first person narrative না হলে এই বইটা এত ভালো হতো না। That being said, let me start the story. So what I'm going to start with is reading to you the first line of the book. Okay, it's not exactly the first line of the book, but it's like the first chapter এর first line টা। তার আগে একটা প্রোলগ আছে, বাট সেই প্রোলগে আমি এখন ঢুকছি না। সেই ফার্স্ট চ্যাপ্টারের ফার্স্ট লাইনটা হচ্ছে, Alicia Berenson was 33 years old when she killed her husband. So the book starts with this. It starts with Alicia Berenson, একজন খুব সুন্দরী মহিলা, যার 33 years old, যিনি একজন অ্যাকমপ্লিশড আর্টিস্ট। তিনি 5টা গুলি করে তার হাজব্যান্ডকে মেরে ফেলেন, এবং মেরে ফেলার পরে সরি যে রাত্রিরে উনি ওনার হাজব্যান্ডকে মেরে ফেলেন, ওনার হাজব্যান্ডের নাম হচ্ছে গেব্রিয়েল বেরেনসন। উনি যেদিনকে রাত্রিরে হাজব্যান্ডকে মারেন সেদিন থেকে অ্যালিশিয়া কথা বলা বন্ধ করে দিয়েছিল। She hadn't spoken after that. So অ্যালিশিয়া আর গেব্রিয়েল দুজনেই বেশ বিত্তশালী দুজন, একজন আর্টিস্ট এবং গেব্রিয়েল হচ্ছে ফটোগ্রাফার। এদের দুজনেরই মানে মোটামুটি বয়স, ধরো অ্যালিশিয়ার তো বলেই দিয়েছে 33, আর গেব্রিয়েল ইজ অ্যাবাউট 10 years older to her, অ্যাবাউট 44 ধরে নাও। এবং এরা খুব নিজেদের ফিল্ডে এরা খুব অ্যাকমপ্লিশড। হ্যাঁ, এরা খুব অ্যাকমপ্লিশড নিজেদের ফিল্ডে। ওদের কারুর আর্টই ইজ নট সামথিং দ্যাট, এবার দেখো, আর্ট ইজ সামথিং উইচ ইজ ভেরি সাবজেক্টিভ অ্যান্ড ইটস ভেরি পার্সোনাল। মানে আমার যেটা পছন্দ হবে তোমার সেটা পছন্দ হবে, এরকম কোনো গ্যারান্টি নেই। বাট ওদের আর্টটা একটু অন্যরকম ছিল। মানে অ্যালিশিয়া যেরকম ছবি আঁকতো, যে ছবিগুলোকে দেখে মনে হতো এগুলো পিকচার, মানে ফটোগ্রাফস, কিন্তু তার মধ্যে একটা কিছু অড জিনিস থাকতো। ধরো একটা খুব সুন্দর একটা ল্যান্ডস্কেপের মধ্যে হঠাৎ একটা crucifix আঁকলো, মানে there was certain things in her painting which made it different. It was like she was not the typical type of an artist, but she was quite popular. আর গেব্রিয়েল হচ্ছে তোমার ফটোগ্রাফার ছিল, মডেলসদের ফটোগ্রাফি করতো। তো এরা দুজনে লন্ডনে থাকতো, একটা খুব পশ এবং বিত্তশালী এলাকায় থাকতো, মানে যেখানে লোকের পয়সা কড়ির কোনো অভাব নেই, সেরকম একটা সুন্দর জায়গায় থাকতো, একটা সুন্দর নেবারহুডে থাকতো। সেখানে seemingly the month of August is a little
ওয়ার্ম অর হট অর হিউমিড মান্থ ফর লন্ডন, এবং সেই অগস্ট মাসের 25 তারিখটা, সেই বছরের অগস্ট মাসের 25 তারিখটা ওয়াজ ভেরি মাচ মোর হিউমিড, মানে অনেক বেশি গরম ছিল। সেই জন্যে অনেকেই তখন মানে 11টা, সাড়ে 11টার সময় অনেকেই জেগেছিলেন। নয়তো অনেকে ঘুমিয়ে পড়েন। এবং ওই শান্ত পরিবেশে, মানে ধরো যেখানে অবভিয়াসলি যেখানে তোমার গেটেড কমিউনিটিস, যেখান দিয়ে অত গাড়ি ঘোড়া জেনারেল মানে বড় রাস্তা নয়, যেখানে চলে না, সেখানে গেটেড কমিউনিটিতে পরপর 6টা গুলির আওয়াজে লোকজন পাগল হয়ে যায় এবং তারা বুঝতে পারে যে বেরেনসন হাউস থেকে এই আওয়াজটা আসছে। তো সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করে তারা বলে যে এরকম হয়েছে। ওরা ভেবেছে যে নিশ্চয়ই হোম ইনভেশন যাকে বলে, মানে বাড়িতে কেউ ডাকাত পড়েছে টাইপের হয়েছে, নিশ্চয়ই এরকম কিছু হয়েছে, ওদেরকে বাঁচাতে হবে। এরকম করে যখন পুলিশ যখন বাড়িতে ঢোকে তখন দেখে যে বাড়ি একদম পিচ ডার্ক, মানে কোনো আলো জ্বলছিল না। পুলিশ প্রথমে বুঝতেই পারেনি কি হচ্ছে। তারপরে ওদের যে বসবার ঘরটা সেখানে ঢুকে ওরা একটা মানে একটা মকাব একটা জিনিস আবিষ্কার করে। সেটা হচ্ছে যে গেব্রিয়েল বেরেনসন একটি চেয়ারের সঙ্গে হাত পা বাঁধা, এবং প্রথমে পুলিশ ভেবেছিল যে ও ওরকম হাত পা বাঁধা অবস্থায় আছে, কিন্তু কারণ ওর মাথাটা একদিকে ঝুলে ছিল। কিন্তু পরে ওরা অবভিয়াসলি দেখতে মানে লাইট জ্বালিয়ে দেখতে পায় যে মানে ওর এখান থেকে এখানের মধ্যে 5খানা গুলি ছিল। সো অবভিয়াসলি হিজ ফেস ডিড নট এক্সিস্ট এনিমোর। Incidentally, Gabriel Berenson was a very handsome person. So somebody almost wiped his face away. Um, you guys have to give me just a minute. I'll just be back because আমার একটি কুকুর এখানে এসছে, তাকে বাইরে নিয়ে যেতে হবে। আমি এক্ষুনি আসছি। জাস্ট সরি ফর দিস, জাস্ট গিভ মি আ মিনিট। Okay, sorry guys. Anyway, so গেব্রিয়েল বেরেনসনের ওরকম মুখে 5টা গুলি, মানে মাথার এখানটাতে। এবং তারপরে তারা ওর বউকে দেখতে পায়, সেটা হচ্ছে এলিশা বেরেনসন ফায়ার প্লেসের পাশে দাঁড়িয়েছিল। মানে কোনো এক্সপ্রেশন ছিল না ওনার ফেসে, ওনার মুখে। এবং সারা ঘরে এত রক্ত বেরিয়েছিল, কারণ মানে অলমোস্ট ব্ল্যাঙ্ক কি বলে ওটাকে, তোমার একদম খুব ক্লোজ কোয়ার্টার থেকে গুলি করার জন্য এত ব্লাড স্প্ল্যাটার হয়েছিল বাড়িতে যে ওর গা ভর্তি তখন ব্লাড। ও ওই অবস্থায় দাঁড়িয়ে আছে। ওরা প্রথমে ওকে দেখে বুঝতে পারেনি কি হয়েছে। তারপরে একজন পুলিশ অফিসার ডিসকভার করে যে ওর এখানটা কাটা, মানে একটা, ওরা প্রথমে একটা বন্দুক খুঁজে পায় ওর কাছে। তারপরে ওর পায়ের কাছে একটা ছুরি দেখতে পায়, একটা নাইফ, এবং ওর এখানটা কাটা এবং সেখান থেকে ব্লিডিং হচ্ছে। সো তখন ওকে মানে ওকে ওইখানেই মানে তখন ওরা ডাক্তার ফাক্তার তো এসে, ওদের তো এসেছিল, তারা কোনো মতে ওকে নিয়ে গিয়ে হসপিটালে ভর্তি করে এবং সেখানে ও মানে অবভিয়াসলি অজ্ঞান হয়ে যায় এত ব্লাড লসের জন্যে। তো এরপরে কেসটা কোর্টে ওঠে। কিন্তু ওই যে হসপিটালে ওরা ভর্তি করেছিল এবং ওরা যখন এসেছিল তখন ওরা বারবার ওকে জিজ্ঞেস করেছে যে মিসেস বেরেনসন হোয়াট হ্যাজ হ্যাপেন্ড, মিসেস বেরেনসন হোয়াট হ্যাজ হ্যাপেন্ড। অ্যালিশা কোনো কথা বলেনি এবং হসপিটালে কোনো কথা বলেনি। পুলিশ যখন জিজ্ঞেস করেছে তখন কোনো কথা বলেনি। ওর যে অ্যাটর্নি ফিক্স হয়েছিল সে বারবার করে বলেছে যে তুমি বলো এটা সেলফ ডিফেন্সে করেছো, কোনো কথা বলেনি। কোর্টে কোনো কথা বলেনি। মানে এই কেসটা চালাতে অবভিয়াসলি স্টেটের খুব প্রবলেম হচ্ছিল, কারণ যে ডিফেন্ডেন্ট সে যদি কোনো কথা না বলে তাকে কিভাবে পানিশ করা যাবে। আমরা অ্যাজিউম করছি যে ওর হাজবেন্ডকে গুলি করেছিল, কিন্তু যতক্ষণ না সেটা প্রমাণ হচ্ছে যে অ্যাকচুয়ালি করেছিল, বা যে করেছে সে যদি কোনো কথা না বলে, মানে হ্যাঁ বা না কিছু না বলে, সেটা প্রমাণ করা খুব মুশকিল।
সেই জন্যে তারা বড় বড় মানে সাইকোলজিস্ট বা সাইকিয়াট্রিস্টকে ডাকতে শুরু করে, এবং আম, তারা এসে বলে যে দিস ইজ ইনস্যানিটি, ও যে কথা বলছে না এটা ইনস্যানিটি। তখন মানে ধরো মার্ডারের পরে, মানে এই যে গেব্রিয়েল বেরেনসন যে মারা গেছে, তার থেকে তখন আমরা অলরেডি 1 বছর হয়ে গেছে, 1 বছর কোনো কথা বলেনি, নট আ সিঙ্গল ওয়ার্ড হ্যাজ কাম আউট অফ হার মাউথ। সো শুধু একটা জিনিসও করেছিল, সেটা হচ্ছে যে যেহেতু ওরা অত বড় লোক এবং ওরা অত বিত্তশালী, ওকে জেলে রাখেনি, যেহেতু ওরা মানে দে নিউ দ্যাট ইটস নট আ হ্যাবিচুয়াল ক্রিমিনাল ইভেন ইফ শি হ্যাজ কিল্ড হার হাজব্যান্ড। সো শি ওয়াজ আন্ডার হাউস অ্যারেস্ট, ওকে মানে বাড়িতেই বন্দি বানিয়ে রাখা হয়েছিল, পায়ে একটা অ্যাঙ্কেল মনিটর পরিয়ে ওকে বাড়িতে বন্দি করে রাখা হয়েছিল। সেই সময় ও একটা ছবি এঁকেছিল, কারণ শি ইজ অ্যান আর্টিস্ট, ছবি এঁকেছিল। সেই ছবিটা কি, সেই ছবিটা হচ্ছে একটা সেলফ পোর্ট্রেট, ও ওর নিজের একটা ছবি এঁকেছিল, যে ছবিতে ও ওর স্টুডিওতে বসে আছে, ওর মুখে কোনো এক্সপ্রেশন নেই, ওর হাতে একটা তুলি ধরা, যেটা থেকে লাল রক্ত না লাল রং কি পড়ছে বোঝা যাচ্ছে না, এবং ও ঘর ভর্তি জিনিসপত্র আছে, যেরকম ধরো ফল টল যেরকম বাড়িতে থাকে আমাদের, ফল ছিল, কিছু খাওয়ার জিনিসের ছবি ছিল, কিন্তু সেই জিনিসগুলো সমস্ত কিছু মানে পচে গেছে, মানে ফলগুলোর মধ্যে পোকা লেগে গেছে, এইরকম এঁকেছে ও। সো, and obviously the self portrait that she had done, she wasn't wearing any clothes in it, she had drawn a nude of herself. So I don't know what to make of it, only the people who understand can make of it. তো সাইকিয়াট্রিস্টরা এটাকেও অ্যানালাইজ করার চেষ্টা করেছে যে এই থ্রুতে ও কোনো কথা বলছে কিনা। সব থেকে বড় কথা হচ্ছে যে এলিশিয়া পেন্টিং করার পরে তো লোকে পেন্টিংয়ে সেটা নিজের একটা পার্টিকুলার সিগনেচার লেখে, কেউ নিজের নাম লেখে, কারুর একটা কোনো একটা ফর্ম থাকে, লোক মানে দ্য পেন্টার্স হ্যাভ আ ওয়ে অফ ইউনো রাইটিং অন দেয়ার পেন্টিং অর সেইং দ্যাট দিস ইজ হোয়াট আই হ্যাভ ডান। সো এলিশিয়ার নাম সাইন করতো পেন্টিংয়ে, কিন্তু এই পার্টিকুলার যে সেলফ পোর্ট্রেট পেন্টিংটা ও করেছিল, তাতে ও লিখেছিল, তাতে শি সাইন্ড অ্যাজ অ্যালেস্টিস 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 বলে সাইন করেছিল, না সরি অ্যালসেটিস বলে সাইন করেছিল, আই এম সো সরি, অ্যালসেটিস, দিস ইজ দ্য কারেক্ট প্রনাউন্সিয়েশন। অ্যালসেটিস ইজ আ গ্রিক মিথোলজিতে একজনের গল্প, একজন মহিলার গল্প, কিন্তু সেটা কতটা ইম্পর্টেন্ট হবে তোমরা সেটা পরে বুঝবে। আমি এই অ্যালসেটিসের গল্পটা তোমাদেরকে পরে বলবো, এখন বলবো না, বাট জাস্ট ফর আ রেফারেন্স শি ইজ আ ভেরি ইম্পর্টেন্ট ক্যারেক্টার ইন দিস বুক, অ্যালসেটিস। এবং অ্যালসেটিস কেন সাইন করেছে এই নিয়ে অনেক কথাবার্তা উঠেছিল, ব্লা ব্লা, এনিওয়ে সেসব করার পরে একজন ফরেন্সিক সাইকিয়াট্রিস্ট বা যে এইসব জেলের রুগীদের সাথে যারা কাজ টাজ করে বা প্রিজনসের সাথে কাজ করে, তার নাম হচ্ছে ডক্টর ডায়ামেডিস। সে এসে এরকম কোর্টকে বলে যে দেখুন, ওর তো মাথায় গন্ডগোল, ওকে তো আমরা কোনো কারণেই জেলে পাঠাতে পারবো না, কারণ কোনো মানে শাস্তি তো ওরমভাবে দেওয়া যাবে না, যে কোনো কথা বলছে না, আগে ওকে ঠিক করতে হবে। তো সেই জন্যে she should be sent to a place where treatment can happen, and I would like to take up this treatment. and যেহেতু ও জেল সিস্টেম এবং সকলের সাথে ছিল, সেহেতু ওকে মানে জাজ রাজি হয়ে যায় এবং ওকে পাঠিয়ে দেওয়া হয় ওই, উনি গ্রোভ বলে একটি অ্যাসাইলামে কাজ করতেন, সেখানে ওকে পাঠিয়ে দেওয়া হয়, হোম বা অ্যাসাইলাম যাই বল। লোকে ভেবেছিল যে এটা হচ্ছে অ্যালিশিয়ার চাল, অ্যালিশিয়া হয়তো সাইকিয়াট্রিক ওয়ার্ডে যাবে এবং সেখানে গিয়ে কিছুদিন বাদে কথা বলতে শুরু করবে, প্রমাণ হয়ে যাবে যে ওর মাথা ঠিক নেই, কারণ এদের তো অনেক পয়সা কড়ি আছে, এবং ও এভাবে মার্ডার থেকে বেরিয়ে আসবে। But that did not happen. Alicia did not talk. It has been almost 6 years that Alicia hasn't spoken a single word. সো ও মোটামুটি সাইকিওথেরাপিস্ট, সাইকিয়াট্রিস্ট, সাইকোলজিস্ট যে ফ্রেটার্নিটিটা আছে লন্ডনে, শি ইজ আ ভেরি মানে ফেমাস বলতে পারো বা ইনফেমাস পেশেন্ট ইন দ্যাট।
এবার আমরা জানতে পারি যার কাছ থেকে আমরা গল্পটা শুনছি সে হচ্ছে একজন সাইকোথেরাপিস্ট যার নাম হচ্ছে থিও ফেবার। থিও ফেবার প্রথম থেকে অ্যালিশিয়ার কেসটা ফলো করেছিল এবং ওর এই গোটা জিনিসটা খুব ইন্টারেস্টিং লেগেছিল যে মানে মানে ও অ্যাজ আ সাইকোথেরাপিস্ট হি ওয়ান্টেড টু আনরাভেল হোয়াট ইজ হ্যাপনিং, মানে হোয়াট ইজ গোয়িং বিহাইন্ড আর মাইন্ড দ্যাট শি ইজ নট স্পোকেন ফর 6 years, অলমোস্ট 7 years নাও। কিন্তু থিও তখন কাজ করে ব্রডমুর বলে একটি জায়গায়, মানে দিস পার্টিকুলার প্লেস ব্রডমুর মেন্টাল অ্যাসাইলাম ইজ আ প্রপার মেন্টাল, মানে দিস ইজ নট ফিকশনাল, এটা লন্ডনে আছে। তো তখন ব্রডমুরে কাজ করে, কিন্তু হি ফলোড দিস কেস কমপ্লিটলি। অ্যান্ড যখন ও জানতে পারে যে গ্রোভে একটা ভ্যাকেন্সি হয়েছে, ও সেখানে অ্যাপ্লাই করে। হুম। তো ওর সঙ্গে যারা কাজ করতো তারা সবাই ওকে বলে যে তুমি কি করছো, ওয়াই আর ইউ গিভিং আপ ইউর ক্যারিয়ার। গ্রোভে কেউ যেতে চায় না, কারণ ওখানে থেকে আর কোথাও যাওয়ার কোনো মানে দের ইজ নো আদার প্লেস টু গেট আ জব, অ্যান্ড ইটস নট আ গুড রেপুটেশন টু গো ইন অ্যান্ড ডু থিংস লাইক দ্যাট, মানে তুমি প্রাইভেট প্র্যাকটিস করতে পারবে না গ্রোভে যদি তুমি কাজ করো। তো কোনো কথা শোনে না, ওখানে চলে যায়। এবং যেহেতু বলছি যে তোমার গ্রোভে কেউ বেশি কাজ করতে চাইতো না, সেই জন্যে ওরা থিওকে পেয়ে থিওকে ওরা নিয়ে নেয়। এবার দেখো থিও গিয়েই তো বলতে পারছে না যে অ্যালিশার কেসটা আমাকে দিয়ে দিন, কারণ এক নম্বর কথা হচ্ছে যে সেই জন্যে তো চাকরিটা পায়নি, চাকরিটা পেয়েছে ভ্যাকেন্সি আছে বলে। এবং গ্রোভেই যাওয়ার পরে ওর একজনের সাথে দেখা হয়, তার নাম হচ্ছে ক্রিশ্চিয়ান, ডক্টর ক্রিশ্চিয়ান। এবং ডক্টর ক্রিশ্চিয়ানের সাথে থিওর একটা রেশারেশি আছে, কারণ ডক্টর ক্রিশ্চিয়ান হচ্ছে মানে সাইকিয়াট্রিস্ট। সো দ্য ডিফারেন্স ইজ আ সাইকোথেরাপিস্ট বা সাইকোলজিস্ট ইজ নট allowed to prescribe medication. They can only do therapy, কারণ ওদের ডক্টর ডিগ্রি থাকে না, they are not doctors, so they can't prescribe any kind of medication. However, a psychiatrist is a doctor, মানে as a medical person can prescribe medicines as well as do therapy. Okay, this is the differentiation. So psychiatrist এবং psychotherapist বা psychologist এর মধ্যে একটা there is a little bit of রেশারেশি যে তুই বড় আমি ছোট, আমি বড় তুই ছোট, blah blah kind of a thing. So ব্রডমুরে থাকার সময় ক্রিশ্চিয়ানের সাথে থিওর অনেকবার লেগেছিল, সেজন্য থিও ইজ a little sad that you know এখানে এসে ও একে দেখতে হবে। এনিওয়ে he can't help it, now he's taken up the job, so he starts the job. এবং ধীরে ধীরে ও একটা মানে লোকজনকে মানে দেখতে শুরু করে কারা কি কাজ করছে, এবং জানতে পারে যে নার্স ইউরি বলে একটি নার্স আছে যে অ্যালিশার দেখাশোনা করে। সো ইউরির সাথে ও একটু বন্ধুত্ব করে, মানে ইউরিকে কাজে হেল্প করে, এটা ওটা করে খবর টবর নেয়, কে দেখে, ওর কীরকম থেরাপি হয় ইত্যাদি ইত্যাদি জানতে পারে। এবং ও জানতে পারে যে যেহেতু অ্যালিশিয়া কোনো কথাই বলে না, অনেক দিন হলো অ্যালিশিয়ার থেরাপি নামে যেটা করতে হয় সেটা বন্ধই হয়ে গেছে। হ্যাঁ, because she doesn't talk, so obviously you can't do therapy without talking, you have to talk, you have to talk. সো তখন ও একদিনকে যে হেড অফ দ্য ডিপার্টমেন্ট, ওর যে বস ডায়ামেডিস, তার কাছে যায় এবং ডায়ামেডিসকে গিয়ে বলে যে দেখো আমি অ্যালিশিয়া বেরেনসনের থেরাপি করতে চাই। তো ডায়ামেডিস ওকে বলে যে আজকে 7.5 বছর হয়ে গেল ও কারোর সাথে কথা বলে না, তুমি থেরাপি কী করে করবে? বলে যে দেখো আমাকে একটা চেষ্টা করতে দাও। তখন বলে যে দেখো দিস ইজ আ ভেরি হাই প্রোফাইল কেস, অ্যান্ড যেহেতু আমি কোর্টে বলেছিলাম সেহেতু কোর্ট বলেছিল যে আই শুড বি দ্য পার্সন টু ডু দ্য থেরাপি। কারণ থিওকে বলে যে দেখো তুমি তো অনেক বড় একজন ডাক্তার, তুমি একটা অথরিটি ফিগার, হয়তো সেই জন্যে ও কথা বলছে না, হয়তো সেই জন্যে ওর কোনো মানে মাইন্ড ব্লক হচ্ছে। আই অ্যাম আ ভেরি স্মল, মানে in hierarchy I am not so important as you are, maybe she'll open up to me. So তখন ডায়ামেডিস চিন্তা করে বলে যে ঠিক আছে, এতদিন তো কিছু হয়নি, nobody is doing anything, so why not try. সো ডায়ামেডিস ওকে বলে ঠিক আছে, এইটা হচ্ছে অ্যালিশা বেরেনসনের কাগজপত্র মানে ফাইল, এবং তুমি তাহলে করো। থিও তো হাতে স্বর্গ পেয়ে গেল, ও তো ওর জন্যই এসেছিল ওখানে। সো ও ফাইলটা খুলে দেখলো কি কি আছে ফাইলে, সেখানে অ্যালিশিয়ার যত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব
চেনাশোনা, সকলের নাম, টেলিফোন নাম্বার, সব কিছু আছে। তো সবাইকে ফোন করতে শুরু করলো। হুম, ফোন করতে শুরু করলো। আহ, তারা কেউই ওর ফোনের উত্তর দিল না। কারণ জেনারেলি আমরা নান্নোর নাম্বার থেকে কি ফোন তুলি তুলি না। এবং আর একটা ব্যাপার হচ্ছে যে 6 বছর 7 বছর হয়ে যাওয়ার পরে পিপল হ্যাভ অলসো মুভড অন ইন দেয়ার লাইফস, দে আর নট সিটিং ওয়্যার অ্যালিশিয়া ইজ। সো এনিওয়ে থিও তখন অ্যালিশিয়ার সাথে একটা সেশন বুক করলো, করে ইউরিকে বললো যে অ্যালিশিয়াকে নিয়ে এসো, কথা বলবো। সো এরকম মানে 1 ঘন্টার একটা সেশন করবো। সো যখন ইউরি অ্যালিশিয়াকে নিয়ে আসলো, তখন অ্যালিশিয়া ওয়াজ কমপ্লিটলি আউট, মানে শি ওয়াজ সো মাচ ড্রাগড, মানে ওর এত ড্রাগিং, মানে ওকে এত কড়া ডোজে ওষুধ দিয়েছিল যে ও মোটামুটি জানেই না ও কোথায় আছে, ওর ওর নিজের ঘরে আছে না থেরাপি রুমে আছে, ওর সামনে কে আছে কেউ জানে না। সো তখন থিওর মনে হলো যে অ্যালিশা যখন এসেছিল তার কিছুদিন বাদে একজন আর একটা ইনমেটকে, ওরকমই আর একজনকে কোনো একটা কারণে অ্যালিশা অ্যাটাক করেছিল। এবং তখন থেকে ওর মেডিকেশন শুরু করে দেওয়া হয়, যে মানে ওরকম ভায়োলেন্ট হলে তো তাদেরকে দেখাশোনা করা মুশকিল। সো হার মেডিকেশন হ্যাজ অনলি গন আপ, ইট হ্যাজন্ট গন ডাউন, সো শি ইজ অলমোস্ট আ জম্বি, শি ইজ ওয়াকিং অ্যারাউন্ড লাইক আ জম্বি। সো তখন থিও একে কিছু করা যাবে না, এর সাথে থেরাপি কেন, কোনো কিছুই করা যাবে না। তো তখন ওকে ইউরিকে দিয়ে ঘরে পাঠিয়ে দেয় এবং ডায়াবেটিসের কাছে গিয়ে বলে যে ডক্টর ডায়াবেটিস, ওর ওষুধের মাত্রা কমাতে হবে, নাহলে কথা বলবো কী করে, ও তো জানেই না ও কোথায় আছে। তো বলে যে দেখো আমাদের তো ওষুধের সমস্ত কিছু ডক্টর ক্রিশ্চিয়ান করেন, ও ওনার সাথে আমি কথা বলবো, দেখি আমি ওনাকে বলবো যে একটু ওষুধের মাত্রা কমিয়ে দেবে। তো থিওর এবার থিওর যে ইন্টারেস্ট অ্যালিশিয়াতে, সেটা তোমার পড়তে পড়তে হয়তো মনে হতে পারে যে অলমোস্ট অ্যাজ এ থিও ইজ ইন লাভ উইথ অ্যালিশিয়া, মানে হি ইজ টেকিং সো মাচ অফ ইন্টারেস্ট ইন হার, মানে কোথায় কি ছোট 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 জিনিস আছে বার করার চেষ্টা করছে। মানে একজন থেরাপিস্টের একটা পেশেন্টের ওপরে ইন্টারেস্ট থাকতে পারে, কিন্তু ইট ইজ অলমোস্ট বর্ডারিং অন অবসেশন, লাইক ওয়াই ইজ ইট, লাইক ইউ অ্যাজ আ রিডার উইল থিঙ্ক ওয়েন ইউ আর রিডিং দিস বুক। সো তখন ও আহ, মানে তখন ও চিন্তা করে আমি কি করব। এবার আমরা দেখছি থিওর হোম লাইফ। তো থিওর বাড়িতে এসেছে এবং বাড়িতে এসে থিও একাই আছে। ওর মানে ও বলছে যে আমার ওয়াইফ, ওর ওয়াইফ হচ্ছে ক্যাথি, ওর ওয়াইফ ক্যাথি হচ্ছেন একজন স্টেজ অ্যাক্ট্রেস, উনি থিয়েটার করেন। এবং তখন ক্যাথি বাড়িতে নেই। আম, এবং থিও নিজেই মানে মনে মনে ভাবছে, আমরা ফার্স্ট পার্সন বই পড়তে গেলে এগুলো সব মানুষের মনে যেটা চলে সেটাই লেখা হয়। ও মনে করছে যে ওর সাথে ক্যাথির যখন দেখা হয়েছিল তখন ওর কত ভালো লেগেছিল, হাউ মাচ অফ ইন লাভ হি ইজ ইন উইথ ক্যাথি। সো ইউ গেট আ লিটল কনফিউজ দ্যাট ওর যদি এত বউয়ের সাথে ভালোবাসা থাকে, দেন ওয়াই ইজ হি সো ইন্টারেস্টেড ইন আলিশা, ইজ ইট অনলি অ্যাজ আ ডক্টর, মানে একটা কোয়েশ্চেন কোথাও থেকে যায়। তো আমরা তখন জানতে পারি যে থিওর যখন ছোট ছিল থিও, তখন থিওর লাইফটা খুব স্যাড ছিল, ওর বাবা খুব অ্যাবিউজিভ ছিল। এবং সেই কারণে থিওর থেরাপিস্টের কাছে যেতে হয়েছিল। এবং সেই থেরাপিস্টের কাছে গিয়ে থিও ঠিক হয়ে গেছিল, মানে সেই থেরাপিস্ট থিওকে হেল্প করেছিল এবং সেই জন্যই থিও থেরাপিস্ট হয়েছে, যে হি ওয়ান্টস টু হেল্প পিপল। এবং থিও একটা জিনিস রিয়েলাইজ করে, সবসময় রিয়েলাইজ করতো, ছোটোবেলা থেকে এটা রিয়েলাইজ করতো, যে যখন স্নো হয়, মানে when it snows, he always used to try to catch the snow in his hand, বাট স্নো হাতে আসলেও তো মেল্ট করে যাবে। তো ওর কাছে হ্যাপিনেসটা ওরকমই ছিল, মানে ইট ইজ ভেরি মোমেন্টারি, মানে ওটা থাকবে না। ওর এটা সবসময় ওর এটা মনে হয় যে হ্যাপিনেস ইজ মোমেন্টারি ইন লাইফ, এটা থিওর আইডিয়া। এবং সেই নিয়ে ও মানে সেটা নিয়েই ও বাঁচছিল যতদিন না ওর সাথে ক্যাথির সাথে দেখা হয়েছে। ক্যাথির সাথে দেখা হওয়ার পরে ওর জীবনটা পাল্টে যায়। ক্যাথি ইজ আ ভেরি পজিটিভ, ভেরি চার্মিং, ভেরি লাইভলি পার্সন। এবং ওর সাথে থেকে থিও খানিকটা মানে যতটা ওর থেরাপিস্ট হেল্প করেছিল ততটা ক্যাথি ওকে আরও বেশি হেল্প করে এবং ও একটা অন্যরকম মানুষ হয়ে যায়। ও পজিটিভ হয়ে যায়, পজিটিভ চিন্তা করতে শুরু করে। এইসব ও চিন্তা ভাবনা করছে, করতে করতে এইসব চিন্তা ভাবনা করছিল, করতে করতে হঠাৎ ও রিয়েলাইজ করে যে ক্যাথির ল্যাপটপটা খোলা আছে আজকে। তো
একটা হি ওয়ান্টেড টু হ্যাভ আ স্মোক বিকজ হি ওয়াজ গোয়িং আ লিটল ক্রেজি। ওর মনে হচ্ছিল যে আজকে বড্ড বেশি কাজ হয়ে গেছে, কিন্তু ক্যাথি একদম সিগারেট খাওয়া পছন্দ করে না, সেজন্য আজকে ক্যাথি বাড়িতে নেই, সেজন্য ও আর ভাবছে ও একটা সিগারেট খাবে। তো সিগারেটটা ধরিয়ে ও ল্যাপটপটা খুলেছে, এবং ল্যাপটপটা খোলার পরে ও কিছু জিনিস আবিষ্কার করে ল্যাপটপে, যাতে ওর একটা ধারণা হয়ে যায় যে ক্যাথি ইজ হ্যাভিং অ্যান অ্যাফেয়ার উইথ সামওয়ান। হুম, a very intimate affair she's having with someone. This gets Theo very mad and angry, and তখন থিও কি করবে বুঝতে পারে না, এবং থিও তখন রুথকে ফোন করে। রুথ হচ্ছে ওর থেরাপিস্ট, যার সাথে ও এখনও ইন টাচ আছে, এবং রুথের সাথে গিয়ে দেখা করে। রুথকে গিয়ে বলে যে আমার এরকম মনে হচ্ছে। তখন রুথ বলে যে দেখো, যদি সন্দেহ জিনিসটা তোমার মনের মধ্যে বাসা বাঁধতে শুরু করে, তাহলে সেই লোকের সাথে তুমি থাকতে পারবে না, কারণ যতই তুমি করো সন্দেহটা ফেরতই আসবে, সন্দেহটা চলে যাবে না। ইউ উইল স্টিল কিপ অন হ্যাভিং দ্যাট অ্যান্ড ইউ উইল মেক ইয়োর লাইফ মিজারেবল, ওর লাইফটাও মিজারেবল করে দেবে। তাতে হয় তুমি তোমার সন্দেহ মানে কিছু করে তোমার সন্দেহটা যদি তুমি প্রমাণ করতে পারো করো, আর যদি না প্রমাণ করতে পারো তাহলে তোমরা দুজনে একসাথে থেকো না। তো এইসব চিন্তা ভাবনা করে ও বাড়ি চলে আসে। এবার পরের দিন আবার হসপিটালে গেছে, তখন মানে ক্রিস্টিনের সাথে কথাবার্তা চলছে ইত্যাদি ইত্যাদি, তখনও মেডিসিনের ডোজ কমেনি। বাড়ি চলে আসে, বাড়ি চলে এসে ঠিক করে, মানে সেদিনকে ও এতই বিরক্ত হয়ে গেছিল ক্রিশ্চিয়ানের সাথে যে ওর কাজটা ওর পার্সোনাল লাইফে এফেক্ট করছে। তো ও তখন চিন্তা করে যে না, এই ক্যাথির সাথে আমি থাকতে পারবো না, এরকমভাবে আমি লোকজনকে সন্দেহ করে কী করে থাকবো। আমি আমার পেশেন্টদের বলি যে তোমরা সন্দেহ করো না, নিজেই আমি করছি, না না ক্যাথিকে আমি ছেড়ে দেবো, আই উইল ডিভোর্স হার। মাথাটা সব ঠিকঠাক করে বাড়িতে আসে। এবার ক্যাথি বাড়িতে এসে ওকে বলে যে থেও তুমি কি করেছো আমি জানি। তখন থেও বলে আমি কি করেছি? বলছে তুমি সিগারেট খেয়েছো না, আমি গন্ধ পেয়েছি, তুমি আবার সিগারেট খেয়েছো। তাই আর আমি একদম পছন্দ করি না, দেখো আমি তোমার জন্য এত কিছু করি, তুমি কেন সিগারেট খাচ্ছ? সিগারেট খাওয়া ভালো না। তখন থিওর আমার মনে হয় যে না, আমি ক্যাথিকে ছেড়ে কি করে থাকবো, আমি যদি ক্যাথিকে ছেড়ে থাকি তাহলে আমি পেশেন্টদেরকে কি করে আমার টাইমটা দেবো, মানে আমি তো পেশেন্টদেরকে কিছুই করতে পারবো না, আমি নিজেই এত অসুস্থ হয়ে পড়বো যে আমি পেশেন্টদের দেখতে পারবো না। তো ও নিজে ভাবে যে না, রুথ ভুলভাল কথা বলেছে, কোনো সন্দেহ নেই, ওটা আমার মনের ভুল, আমি এখানেই আমি ক্যাথির সাথেই থাকবো। ও ক্যাথিকে আবার সরি টরি বলে করে দেয়। এবার তার পরের দিন গিয়ে ও জানতে পারে যে ক্রিশ্চিয়ান রাজি হয়েছে, ডোজ কমিয়ে দিয়েছে, এবং একদিন দুদিন পরে ওর রুথের সাথে, সরি ওর এলিশিয়ার সাথে সেশন শুরু হয়। এই প্রথম ও অ্যালিশিয়াকে দেখে, যেখানে অ্যালিশিয়া ইজ অ্যালার্ট। ওকে, শি ইজ নট ড্রাগ, শি ইজ অ্যালার্ট। একটা বসে আছে থেরাপি রুমে। তখন ও অ্যালিশিয়াকে বলে যে কেমন আছো, হ্যালো অ্যালিশিয়া, হাউ আর ইউ, এরকম কথা বলে। অ্যালিশিয়া কোনো কথা বলে না। গোটা 1 ঘন্টা দুজনে ওরকম চুপচাপ বসে থাকে। থিও চুপ করে বসে থাকে, অ্যালিশিয়া তো চুপ করেই বসে আছে। এরকম করে 1 দিন 2 দিন 3 দিন যায়। 4 দিনের দিন থিও আর একটা টেকনিক মানে চেষ্টা করে। তখন থিও চেয়ারটাকে ঘুরিয়ে অ্যালিশার কাছে চলে আসে, মানে মাঝখানে, মানে আগে দুটো মানে মাঝখানে একটা টেবিল ছিল, সেই টেবিলটাকে ছড়িয়ে দিয়ে ও চলে আসে, এসে অ্যালিশিয়াকে বলে যে অ্যালিশিয়া, আমি তোমাকে সত্যি সত্যি হেল্প করতে চাই, আমি চাই যে তুমি গোটা জিনিসটা পরিষ্কারভাবে দেখতে পারো এবং ডিসিশনটা ঠিকভাবে নিতে পারো। আমি চাই যে তুমি 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 একদম তোমার তোমার মতো করে ডিসিশনটা নিতে পারো, যাতে কেউ তোমাকে ইনফ্লুয়েন্স না করতে পারে। এই কথাটা শোনার পরে না, হঠাৎ আলিশার চেয়ার থেকে লাফিয়ে ওঠে, লাফিয়ে উঠে থিওর গলা টিপে ধরে। গলা টিপে মানে কোনো কথা বলে না, কিন্তু গলা টিপে ধরে আর ওর চোখের মধ্যে আঙুল ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করে। এবার সবাই, মানে সব যে ওখানে অবভিয়াসলি ওখানে তো আরও ওয়ার্ডেন, মানে ওয়ার্ডে তো আরও লোকজন আছে, নার্সরা আছে, তারা এসে ইউরি টিউরি এসে ওকে ছড়িয়ে নিয়েছে, ছাড়িয়ে নিয়ে আবার ওকে বাড়ি, মানে ওকে ছড়িয়ে নিয়েছে। ও তো করছে, এত জোরে ওকে গলা চিপে ধরেছিল। তখন ডায়াবেটিসও এসে গেছে। অবভিয়াসলি একটা পেশেন্ট এরকম বিহেভ করছে যখন, তখন ডায়াবেটিস বলেছে যে তুমি কেন করেছো, ওর ওষুধ কেন কমিয়েছো, দেখেছো তুমি ও কীরকম ভায়োলেন্ট হয়ে যাচ্ছে। তখন থিও বলে হ্যাঁ হ্যাঁ ঠিকই বলছেন, আপনি ঠিকই বলছেন, ওকে ঠিক আছে। এই করে ও বাড়ি চলে যায় সেদিনকে।
সেদিনকে বাড়ি চলে যাওয়ার পরে ওর বউ এসে ওকে বলে, ক্যাথি এসে ওকে বলে, এমনিতে ওর মানে মনটা খুব খারাপ, কারণ অ্যালিশিয়ার সাথে ও ভেবেছিল একটা ব্রেক থ্রু হবে, হয়নি। ওর ক্যাথি এসে বলে যে শোনো আমি না বেরোচ্ছি, আমার বন্ধু আসছে নিকোল, তুমি জানো তো, ওর সাথে ওর হোটেলে আমি চলে যাব, আমরা হয়তো একটু দেরি পর্যন্ত পার্টি করতে পারি দুজনে, তাহলে আমি যদি বাড়ি না ফিরি তুমি কিছু মাইন্ড করো না, আমি কালকে চলে আসবো। এটা শুনে না ওর খুব সন্দেহ হয়, কারণ আগে বলেনি ওকে, হঠাৎ করে এরকম একটা কথা বলছে, ওকে তো আগে বলেনি যে নিকোল আসছে বা কিছু আসছে, এরকম কেন বলেনি। হ্যাঁ, তো তখন ও কি করে, তো বউকে বলে ঠিক আছে, ওকে তুমি যাও, এবং হি ব্রেক্স cardinal rule that all psychiatrists or psychologists will tell you that you should never do this. He starts following his wife. ওর বউকে ফলো করে এবং একটি হোটেলের সামনে যায়, যেখানে ক্যাথি দাঁড়িয়ে আছে এবং ফোনে কারোর সাথে একটা কথা বলছে এবং এদিক ওদিক দেখছে, মানে যে তুমি যখন দাঁড়িয়ে কারোর জন্য ওয়েট করো যেরকম করো, কারণ থিও ওয়াজ ড্যাম শিওর যে ওখানে নিকোল আসবে না, কোনো পুরুষ মানুষ আসবে। তো যাই হোক, এরকম করতে 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 নিকোল টার্নস আপ। ওর বৌমি তো কোনো মিথ্যে কথা বলছিল না, অ্যাকচুয়ালি নিকোল টার্ন আপ। ট্যাক্সি করে নিকোল আসলো, অন্য শহর থেকে এসেছিল, এসে ওরা যেরকম হাগিং, ইউ হাগ ইয়োর ফ্রেন্ড অ্যান্ড দেন ইউ গো ইনসাইড, ওরা হাগ করে হোটেলের মধ্যে ঢুকে গেল। ও বাড়িতে ফেরত এসে নিজেই ভাবছে যে হোয়াট এম আই ডুইং, মানে আমার কি হচ্ছে, হোয়াট ইজ হ্যাপনিং টু মি, আমি কেন এরকম কাজ করছি। যাই হোক, এনিওয়ে, আমি এসব না করে আমার কাজে মন দেওয়া উচিত, আমি বড্ড বেশি বাজে চিন্তা করছি। তো যাই হোক, তারপরে ও আবার ওই যে অ্যালিশিয়ার লিস্টে যারা ছিল তাদেরকে ফোন করতে শুরু করলো। তার মধ্যে প্রথম যাকে ফোন করলো সে হচ্ছে গেব্রিয়েলের ভাই ম্যাক্স। হ্যাঁ, সো হি গোজ দেয়ার, হি গোজ টু ম্যাক্সেস হাউস অ্যান্ড নট হাউস, সরি, হি গোজ টু ম্যাক্সেস অফিস। এবং গেব্রিয়েল যদি সাংঘাতিক রকম ভালো হয় দেখতে, ম্যাক্স হচ্ছে তার একদম অপোজিট, সেটা পটলি মোটা মোটা একটা লোক। সো ও একটু অবাক হয়ে হলো যে এরা ভাই, হাউ ইজ ইট পসিবল। আর ম্যাক্স ইজ ভেরি অ্যাংরি উইথ অ্যালিশিয়া, কারণ অ্যালিশিয়া সাংঘাতিক, মানে অবভিয়াসলি অ্যাংরি হতেই পারে, ওর ভাইকে মেরেছে তো ওর সাথে রাগারাগি হতেই পারে। কারণ ওকে জিজ্ঞেস করে যে তুমি বলো তো আমাকে যে আচ্ছা সব ঠিক আছে, তোমরা ঠিকঠাক শুনতে পাচ্ছ তো, আর একবার কেউ আমাকে প্লিজ একটু মেসেজ করো। হুম, শুনতে পাচ্ছ তো, যে কেউ আমাকে প্লিজ মেসেজ করো একটা, ওয়ান সেক গাইজ। সরি গাইজ, সরি। ওকে, সো ম্যাক্সের অফিসে যায় এবং ম্যাক্সের অফিসে গিয়ে ম্যাক্সকে জিজ্ঞেস করে যে আমাকে প্লিজ ওর সম্বন্ধে কিছু বলো। আহ, তখন ম্যাক্স বলে যে না, আমি এর সম্বন্ধে কোনো কথা বলতে চাই না, ও খুব বাজে মহিলা, ওর সম্বন্ধে আমি কোনো কথা বলবো না, আমার ভাইকে মেরেছে ইত্যাদি ইত্যাদি। তখন ও ম্যাক্সকে জিজ্ঞেস করে যে আচ্ছা এটা বলো তো যে গেব্রিয়েল মারা যাওয়ার পরে গেব্রিয়েল যত টাকা পয়সা সব তুমি কেন পেলে? আইডিয়ালি তো ওর বউয়ের পাওয়া উচিত ছিল বা অন্য কারোর পাওয়া উচিত ছিল, কারণ ওদের কোনো বাচ্চা ছিল না বলে, বাট স্টিল ইটস লিগালি শুড গো টু হিজ ওয়াইফ। তখন ম্যাক্স বলে যে দেখো, ওদের কোনো পয়সার অভাব ছিল না, এবং অ্যালিশিয়ার নিজস্ব অনেক পয়সা আছে, কারণ ওর বাবা মারা যাওয়ার পরে, ওর মানে অ্যালিশিয়ার বাবা আত্মহত্যা করেছিল, তিনি মারা যাওয়ার পরে সমস্ত ওদের যা পয়সা সব অ্যালিশিয়ার কাছে এসেছিলো, সেই জন্যে এইটা আমার হকের পয়সা, মানে দের ইজ নাথিং দ্যাট আই হ্যাভ ডান, মানে ডোন্ট থিঙ্ক দ্যাট আমি আমার ভাইকে মেরেছি, এরকম কথা চিন্তা করো না। তখন ও বলে না কিন্তু, বাট আলিশা, তখন বলে যে দেখো তুমি, তোমাকে অনেক সময় দিয়েছি আমি, আর আমি এই নিয়ে কোনো কথা বলতে চাই না, তুমি আমার অফিস থেকে যাও। তো ওদের অফিস থেকে যখন বেরিয়ে আসে তখন একজন ভদ্রমহিলা, তানিয়া তার নাম,
সে এসে ওকে বলে যে তুমি না অ্যালিশার কাজিন আছে পল, তার সাথে কথা বলো, এরকম জায়গায় থাকে। তো যখন ম্যাক্স বেরিয়ে এসে বলছে যে তুমি কেন ওর সাথে কথা বলছো? এবার তানিয়া হচ্ছে ম্যাক্সের বউ, ওয়াইফ। সো তখন ও বলে না না, আমি কথা বলছিলাম না, মানে বুঝতে পারি যে তানিয়া ইজ ভেরি স্কেয়ার্ড অফ ম্যাক্স, বিকজ মানে ম্যাক্স লোকটা বেশ ভয়ঙ্কর একটা, মানে থিওর মনে হয় যে বেশ একটা একটা বেশ ভয়ঙ্কর লোক। একে যদি তানিয়া ভয় পায় তাহলে নিশ্চয়ই অ্যালিশাও ভয় পেত, কারণ এ তো বেশ একটা মানে বেশ লম্বা চওড়া একটা মোটা সোটা লোক, তাকে এমনি তো কথাবার্তা ভালো না, যাই হোক। তখন ও ঠিক করে যে ঠিক আছে, ওকে, আই উইল গো অ্যান্ড টক টু পল। এবার চলে আসবো, এবার হঠাৎ এই জিনিসের মধ্যে, এই কথাবার্তার মধ্যে, মানে এই যে বইটা হচ্ছে, হঠাৎ দ্য নেক্সট চ্যাপ্টার ইজ অ্যালিশিয়াস ডায়েরি। হ্যাঁ, তোমাদেরকে বলেছি না ফার্স্ট পার্সনে থিও ফেবার আমাদেরকে গল্পটা শোনাচ্ছে, হঠাৎ তুমি অ্যালিশিয়ার ডায়েরিতে চলে আসবে। মানে ইট ইজ গোয়িং টু জাস্ট বি, তুমি পড়ছো, হঠাৎ তোমার মনে হবে হোয়াট এম আই রিডিং। এবার অ্যালিশার ডায়েরিতে লেখা, ডায়েরি পড়ছি আমরা, অ্যালিশার ডায়েরিতে লেখা আছে যে যে অ্যালিশা আর গেব্রিয়েলের লাইফটা কত ভালো, হাউ মাচ অ্যালিশা লাভস গেব্রিয়েল অ্যান্ড শি ইজ ভেরি হ্যাপি উইথ হিম অ্যান্ড হাউ এভরিথিং ইজ ভেরি গুড, মানে ওদের সমস্ত জিনিস সব কিছু খুব ভালো চলছে। একটাই ওদের প্রবলেম, সেটা হচ্ছে যে গেব্রিয়েল বাড়িতে বন্দুক রাখে, সেটা আলিশা একদম পছন্দ করে না। আম, কিন্তু তাছাড়া ওদের মানে তাছাড়া ওই গান ছাড়া দের ইজ নো আদার রিজন দ্যাট দে হ্যাভ আ প্রবলেম, দে হ্যাভ আ ভেরি গুড লাইফ। ওকে, তারপরে এমন লেখা যে আমার একটা এক্সিবিশন আসছে, আমি কতগুলো পেন্টিং করছি, হ্যানা ত্যানা, মানে যেরকম নর্মাল ডায়েরি হয় সেরকম ডায়েরি এন্ট্রি। সো আবার আমরা ডায়েরি থেকে বেরিয়ে যাই, বেরিয়ে চলে আসি এই ইনস্টিটিউটে, গ্রোভে। ওখানে থিও চিন্তা করছে যে ব্রেক থ্রুটা কী করে পাওয়া যায়, কী করে জানতে পারা যায় যে কেন অ্যালিশা, যদি অ্যালিশা খুন করে থাকে, কেন খুন করেছে। তখন ওর মানে ওর ইয়েটা পড়তে পড়তে কি বলে, ওর 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 যে ফাইলটা পড়তে পড়তে ও ডিসকভার করে যে অ্যালিশার পেন্টিংসগুলো সমস্ত ওর যে ম্যানেজার বা ওর যে আর্ট গ্যালারিতে ওর জিনিস দেখানো হয়, সেই আর্ট গ্যালারিতে যে ওনার, তার নাম হচ্ছে জন ফিলিক্স। সো ফিলিক্সের কাছে অনেক ইনফরমেশন থাকতে পারে। তখন ও ঠিক করে যে আমি ফিলিক্সের সাথে গিয়ে দেখা করব। তো যায়, ও ফিলিক্সের কাছে যায় এবং ফিলিক্সকে বলে যে ফিলিক্স, মানে আমাকে তুমি অ্যালিশার পেন্টিংসগুলো দেখাও। ওই যে বলেছিলাম প্রথমে তোমাদেরকে যে অ্যালিশা একটা পেন্টিং করেছিল যখন ও বাড়িতে বন্ধ ছিল, মানে এই গ্রোভে ভর্তি হওয়ার আগে এবং মামলা চলাকালীন, সেই পেন্টিংটা লোকে, প্রচুর লোক দেখতে এসেছিল। তার কারণ হচ্ছে যে এক নম্বর কথা, যে পেন্ট করেছে সে একজন মহিলা, দু নম্বর কথা যে পেন্ট করেছে সে তার হাজবেন্ডকে মার্ডার করেছে, তিন নম্বর কথা সে কিভাবে মার্ডার করেছে এবং সে কি পেন্টিং করেছে মার্ডার করার পরে, তাতে লোকের একটা অদম্য মানে উৎসাহ ছিল দেখার জন্য। সেই জন্য ফিলিক্সের আর্ট গ্যালারিতে 3-3 ঘন্টা লাইন পড়েছে ওই পেন্টিং দেখার জন্যে। সো তখন ও থিও যায় এবং গিয়ে ফিলিক্সকে বলে যে তুমি কি বুঝতে পেরেছো এই পেন্টিংটার ব্যাপারে, মানে ওয়াই হ্যাজ শি পেন্টেড দিস, ওয়াই হ্যাজ শি রিটেন দিস নেম অ্যালসেটিস। তখন ফেবার, মানে সরি, তখন ফিলিক্স ওকে বলে যে যে দেখো, তুমি যদি অ্যালসেস্টিসের কথা না জানো, আমি তোমাকে বলবো যে তুমি গিয়ে এই একটা নাটক আছে এর ওপরে, সেটা পড়ো। বাট আমি বলছি তোমাকে তুমি পড়ো, তাহলে তোমার ইন্টারপ্রিটেশনটা তুমি বুঝতে পারবে, কারণ আমার একটা ইন্টারপ্রিটেশন আছে, কিন্তু সেই ইন্টারপ্রিটেশনটা আমি তোমাকে দিতে চাইছি, তা চাচ্ছি না। এবং এলিশার জীবনে অনেক দুঃখ কষ্ট আছে, কারণ ওর ছোটবেলায় ওর মা আম, আহ, গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায় এবং তারপরে ওর বাবাও মারা যায় খুব ছোট, মানে খুব একটা বড় বয়সে না, তার কিছুদিনের মধ্যেই বলতে পারো। সেজন্য খুব ছোটবেলায় অরফ্যান্ড হয়ে যায়, সেজন্য ওর জীবনে অনেক দুঃখ কষ্ট আছে। সো ওর মানে ও কেন এটা করেছে তার পেছনে অনেক কারণ আছে, এটা ইটস নট সো স্ট্রেট, ইটস নট লাইক
ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। তো তখন থিও চিন্তা করে এবং তারপরে থিও যায় লাইব্রেরিতে। এইবার তোমাদেরকে আমি বলবো যে অ্যালসেস্টিসের ঘটনাটা কি। অ্যালসেস্টিস একজন মহিলা যার হাজবেন্ড ছিলেন একজন রাজা। রাজার নাম হচ্ছে কিং অ্যাডমেটাস। এবার অ্যাডমেটাসের কাছে একবার মানে আমি পুরো ঘটনাটার মধ্যে যাচ্ছি না, বিকজ ইটস এ বিগ ড্রামা নাটক বাই রিটেন বাই ইউরিপিডিস। বাট তাতে মানে একজন ভগবান এসে ওকে বলে, যে গ্রিক গডস এসে জিয়াস ওকে এসে বলে যে তোমার মরার সময় হয়ে গেছে, ইটস টাইম দ্যাট ইউ ডাই। তখন ও বলে যে না, আমার তো এখন অনেক কাজ বাকি আছে, আমি এখন মারা যেতে পারবো না। তখন জিএস বলে যে তাহলে কি করা যাবে। তো যে হেড অফ ওদের যে যমরাজ, গ্রিক যে যমরাজ হেরেস, হেরেসকে জিজ্ঞেস করা হয় যে কি করা যেতে পারে। কারণ হেরেস বলে যে ওর জায়গায় যদি কেউ মারা যায় তাহলে ও বেঁচে থাকতে পারে। তো অ্যাডমেটাস এবার গল্পটার সাথে আর একটা গল্পের খুব মিল আছে, যদিও ইট গোজ ডিফারেন্ট ইন আ সার্টেন ডাইরেকশন, বাট হয়তো তোমরা জানো বা জানো না। পরে বলবো তোমাদেরকে। অ্যাডমেটাস গিয়ে নিজের বাবা মা ভাই বোন সবাইকে জিজ্ঞেস করে যে প্লিজ 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 আমার হয়ে মরে যাবে, আমার হয়ে মরে যাবে ইত্যাদি। কেউ রাজি হয় না, কেউ রাজি হয় না। এবার দিন এগিয়ে আসছে ওর যে মারা যাওয়ার দিন। তখন ওর বউ অ্যালসেস্টিস বলে যে আমি আমি মারা যাব, আমি আমি আই উইল গিভ আপ মাই লাইফ ফর ইউ। এবং এই অ্যালসেস্টিস যখন বলেছিল তখন অ্যালসেস্টিস ভেবেছিল যে অ্যাডমেটাস বলবে যে না না, তুমি কেন আমার জায়গায় মারা যাবে, আমি তোমাকে এত ভালোবাসি, বিকজ দে হ্যাড আ ভেরি লাভিং রিলেশনশিপ অ্যান্ড হি অ্যাডোর্ড হার অ্যান্ড হি ওয়ার্শিপড হার অ্যান্ড অল অফ দিস ওয়ান্ডারফুল থিংস। সো তখন ভেবেছিল যে না, ও বলবে যে না ঠিক আছে, না 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 আমার জায়গায় তুমি, মানে লোকে বলে না আই ক্যান টেক আ বুলেট ফর ইউ, আই ক্যান ডাই ফর ইউ, যখন লোকে প্রেমে পড়ে বা যখন প্রেম হয়। আগেন আই নো দিস আর ভেরি, মানে আমি তোমার জন্য মরে যেতে পারি, জান দিয়ে দিতে পারি, এটা একটা ভেরি কমন থিং দ্যাট পিপল সে। বাট অ্যাকচুয়ালি জান দেওয়ার সময় যখন হয় তখন কজন জান দিতে পারে উই ডোন্ট নো। সো যাই হোক, অ্যাডমিটাস অবাক করে দিয়ে, অ্যালসেস্টিসকে অবাক করে দিয়ে অ্যাডমিটাস বলে থ্যাংক ইউ সো মাচ, প্লিজ তুমি আমার জন্য মারা যাও। সো ন্যাচারালি হেডেস অ্যালসেটাসকে মানে হেডেসে নিয়ে ওকে মানে ইয়েতে নিয়ে যায়, মানে মারা যাওয়ার যেখানে তুমি মরে যাওয়ার পরে যাবে সেখানে নিয়ে যায়। কিন্তু হারকিউলিস অ্যালসেটাসকে বাঁচিয়ে দেয় যুদ্ধ করে, এবং অ্যালসেটাসকে অ্যাডমিটাসের কাছে ফেরত দিয়ে যায়। কিন্তু যেদিন থেকে অ্যালসেটাস ফেরত এসেছিল সেদিন থেকে অ্যালসেটাস কোনো কথা বলেনি। She never spoke to Admetus ever again in her life, till the time both of them were alive. এবার অ্যাডমেটাস হারকিউলিসকেও জিজ্ঞেস করেছিল যে কি আমার ওয়াইফের সাথে কি হয়েছিল যে ও আমার সাথে কোনো কথা বলছে না। তখন হারকিউলিস বলেছিল আমি জানি না, তুমি জিজ্ঞেস করো, তোমার মানে ইউ আন্ডারস্ট্যান্ড ওয়াই ইট হ্যাপেন্ড, বাট মেবি সামথিং ইউ ডিড, নট নেসেসারিলি হোয়াট আই ডিড। সো এবার থিও আরও কনফিউজড হয়ে যায়, হোয়াট ডাজ ইট মিন সামথিং ইউ ডিড সামথিং আই ডিড, এটার মানে কি ও বুঝতে পারে না। সো এই মতো অবস্থায় ও তখন ভাবে যে ঠিক আছে, এইসব গ্রিক ফিথোলজি দিয়ে কিছু হবে না, আমি ওর কাজিনের সাথে দেখা করতে যাই, পলের সাথে দেখা করতে যাই। এবং পলের সাথে যখন দেখা করতে যায় তখন ও পলের কাছ থেকে অনেক কিছু জানতে পারে, এবং জানতে পারে যে অ্যালিসিয়ার জীবনে যে ওর বাবাই শুধু মানে ওর মা যখন মারা যায় তখন ওই গাড়িতে অ্যালিসিয়া ছিল, এবং অ্যালিসিয়া অনেক দিন ধরে চিন্তা করেছে যে ওর মা যখন মারা যায়, মানে ওর মা অ্যাকচুয়ালি ইচ্ছে করে গাড়ির অ্যাক্সিডেন্ট করেছিল, বিকজ শি ওয়ান্টেড টু ডাই। অ্যালিসিয়া বুঝতে পারেনি যে মা কি চেয়েছিল যে ও এবং ওর মা দুজনেই একসাথে মারা যাবে, না ও মারা যাবে না ওর মা মারা যাবে, মানে ইটস আ ভেরি কনফিউজিং থিং, রাইট? সো এবং তারপরে আরও আরও ট্রাবলিং হচ্ছে যে ওর বাবা ওকে দোষারোপ করে ওর মা মারা যাওয়ার জন্য। মানে ওর বাবা ওকে বলে যে তুই কেন মরে গেলি না, তোর মার জায়গায় তুই কেন মরে গেলি না, এবং দ্যাট কাইন্ড অফ ব্রোক হার, অবভিয়াসলি ইট উইল ব্রেক এনিবডি। এবং তারপরেই ওর বাবা আত্মহত্যা করে, এবং এরপরে ও মানে অ্যালিসিয়ার মাথায় কিছুদিনের জন্য, মানে অবভিয়াসলি গন্ডগোল হতেই পারে, অ্যালিসিয়া কেন আমাদের সকলেরই হতে পারে,
এবং তখনও ওকে এরকম থেরাপিস্ট দেখানো হয়েছিল ইত্যাদি ইত্যাদি, তারপরে ও বড় হয়ে গিয়ে ঠিকঠাক ছিল, ব্লা 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 অল অফ দিস। সো তখন খানিকটা থিও বুঝতে পারে যে দিস মাইট বি দ্য রিজন ওয়াই শি ডিড হোয়াট এভার শি ডিড, কিছু তো একটা হয়েছিল। তখন ও ফেরত যায় ইনস্টিটিউটে ফেরত গিয়ে অ্যালিশিয়াকে মানে ডক্টর ড্রামেটিসকে আর ক্রিশ্চিয়ানকে বলে যে প্লিজ প্লিজ একদিনের জন্য আবার তোমরা ওর ওষুধটা বন্ধ করে দাও, একদিন আমাকে একদিন দাও, আমি দুটো তিনটে নার্স নিয়ে বসবো, নো প্রবলেম। সো নিয়ে বসে এবং অ্যালিশিয়াকে জিজ্ঞেস করে যে অ্যালিশিয়া, আমি জানতে পেরেছি যে তোমার বাবা তোমার সাথে খুব খারাপ ব্যবহার করেছিল এবং তোমার মাও ওরকম তোমাকে, তুমি জানো না যে কেন উনি এরকম গাড়ির অ্যাক্সিডেন্টটা করেছিলেন, সেটাতে হয়তো তোমার মনে অনেক ব্যথা হয়েছে এবং তোমার অনেক ট্রমা আছে, মেবি বিকজ অফ দ্যাট তুমি এসব মানে তুমি এই কাজ, তুমি গ্রেব্রিয়েলকে মেরেছো, তোমার কি তাই মনে হয়? Theo actually did not expect anything, but that day for the first time Alicia বলে হোয়াট, বলে ও নিজে কিরকম অবাক হয়ে যায়। 7 বছর নিজের গলার আওয়াজ শোনেনি তো, ও তো জানেই না ওর গলা কিরকম, মানে ওর ভুলে গেছে গলার আওয়াজ কিরকম। থিও অবাক হয়ে যায়, আলিশা ডিড ইউ সে সামথিং? আর আলিশা ইজ লাইক ইয়েস আই। তখন থিও বলে যে ওকে ওকে শিওর, আস্তে 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 আস্তে, কোনো তাড়াহুড়ো নেই, আস্তে আস্তে আস্তে, টেক আ ডিপ ব্রেথ, টেক আ ডিপ ব্রেথ। এবং তখনই টং করে আওয়াজ হয় যে 1 ঘন্টা সেশন শেষ হয়ে গেছে। যাই হোক, থিও তো দৌড়ে ডায়াবেটিসের কাছে চলে যায়, মানে যেহেতু অ্যালিশিয়াকে বডি ফেরত নিয়ে যাবে, ডায়াবেটিসের কাছে চলে গিয়ে বলে যে আমার এরকম ব্রেক থ্রু হয়েছে, অ্যালিশিয়া হ্যাজ স্পোকেন, প্লিজ প্লিজ আমাকে তুমি ওকে আমার সাথে কথা বলতে যাও। ডায়াবেটিসও প্রচণ্ড ইন্টারেস্টেড হয়ে যান যে 7 বছর পরে কথা বলেছে। ঠিক আছে বলে, ঠিক আছে ক্রিশ্চিয়ান যা বলুক বলুক, আমি তোমার সাথে আছি। তখন ও তখন ও তারপরে তারপরে আস্তে আস্তে অ্যালিশিয়া কথা বলতে শুরু করে এবং ওর সাথে অনেক ব্যাপারে কথা বলছে, নিজের জীবনের ব্যাপারে কথা বলছে, কথা বলতে শুরু করেছে যে ও কীরকম ছিল, কি ব্যাপার, ওর বাবা ওর সাথে কি করে, মানে ছোটোবেলা থেকে গল্প বলতে শুরু করেছে, ও কেন ছবি আঁকে, ও ছবি আঁকতে পারলে ওর খুব ভালো লাগে। তখন ও গিয়ে ডায়াবেটিসকে আবার বলেছে যে দেখো ও তো কথা বলতে শুরু করেছে, আমরা একটা বিশাল ব্রেক থ্রু পেয়েছি 7 বছর পরে, ওয়াই ডোন্ট উই গিভ হার সাম ক্যানভাস, ওয়াই ডোন্ট উই গিভ হার ওয়াই ডোন্ট উই গিভ হার হার টুলস, মেবি ও আরও খুলবে, মানে ও আরও কথা বলবে এই বিষয়ে। তখন ডায়াবেটিসে বলেছে ঠিক আছে আমি কথা বলে জিজ্ঞেস করে নিচ্ছি। এবার কোর্টে কথা বলেছে, কোর্টের লোকেরা বলেছে যে তোমরা পেন্ট ব্রাশ এবং ক্যানভাস দিতে পারো, কিন্তু যে বেশি মানে যারা মানে পেন্টার্সরা তো নাইফও ইউজ করে, ডিফারেন্ট ডিফারেন্ট কাইন্ড অফ প্যালেট নাইফ ইত্যাদি ইত্যাদি নাইফ ইউজ করে, কোনো শার্প অবজেক্টস দেওয়া যাবে না। ঠিক আছে, পেন্ট ব্রাশ ইত্যাদি ইত্যাদি দেওয়া হবে। আম, তো অ্যালিশিয়া পেন্টিংও শুরু করে, মানে একদম ধারাধর পেন্টিং স্কেচিং শুরু করে দেয় এবং ওর সাথে কথা, এর সাথে কথাও বলছে, থিওর সাথে কথা বলছে। মানে 2 দিন বাদে অ্যালিশিয়া একটা পেন্টিং বানিয়ে থিওকে দেখায়। থিও মানে পেন্টিংটা একটা অদ্ভুত পেন্টিং, হ্যাঁ, পেন্টিংটাতে একটা বিল্ডিং ইজ অন ফায়ার, দ্য বিল্ডিং ইজ দ্য গ্রোভ ওয়ে দে আর, এবং তার দরজার কাছে থিও ইজ হেল্পিং অন, মানে থিও ইজ হোল্ডিং অ্যালিশিয়া, মানে একটা বার্নিং বিল্ডিং থেকে কেউ যদি তোমাকে বের করে নিয়ে আসে যেরকম একটা অবস্থা হবে, মানে আধা আধা কাজ মানে এরকম তুলে না, বাট তোমাকে সাপোর্ট করে যদি কেউ নিয়ে আসে তাহলে যেরকম হবে সেরকম পেন্টিং। কিন্তু পেন্টিংটা ভীষণ অ্যাম্বিগুয়াস, সেটাতে দেখে বোঝা যাচ্ছে না যে অ্যাকচুয়ালি থিও কি অ্যালিশিয়াকে ওই বার্নিং বিল্ডিংটা থেকে বের করে নিয়ে আসছে, না অ্যাকচুয়ালি বার্নিং বিল্ডিংটার মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। ইট ইজ পেন্টেড ইন সাচ আ ওয়ে। তো সেটা দেখে থিও একটু হার্ট হয় যে ওয়াই ইজ অ্যালিশিয়া থিঙ্কিং লাইক দিস, মানে ও আর অ্যালিশিয়াকে কিছু জিজ্ঞেস করতে পারে না এই বিষয়ে। তো ওর মনে মনে হয় যে মানে ইন্টারপ্রিটেশন, পেন্টিংয়ের দেখো ইন্টারপ্রিটেশন হয়, পেন্টিং ইজ সামথিং, মানে আর্ট ইজ সামথিং যার ইন্টারপ্রিটেশন আলাদা হয়। তো সবাই দেখে বলছে কি মানে মানে কি সুন্দর বলার থেকেও কথা হচ্ছে যে কত ভালো পেন্টিং করে ও। তো থিওর একটু মনে লেগেছে, এবার যাই হোক ও কিছু বলেনি। এবার অ্যালিশিয়া কথা বলতে শুরু করছে, বলতে 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 অ্যালিশিয়া সেই জায়গাটাতে চলে এসছে যেটা, যে দিনকে এই ঘটনাটা হয়েছে, কিন্তু সেই দিনকার ঘটনাটা ও কিছুতেই বলতে পারছে না, মানে মুখ থেকে ওর বেরোচ্ছেই না সেই কথাটা। এতদিন কিন্তু সুন্দর কথা বলছিল। তখন তখন থিও বলে ঠিক আছে আজকের দিনটা থাক, আমরা
আবার কালকে কথা বলবো, উইল টক টুমরো, নো প্রবলেম, কালকে কথা বলবো। এই বলে থিও বাড়িতে চলে যায়, বেশ খুব খুশি হয়ে বাড়িতে চলে যায়। এবার বাড়িতে চলে যাওয়ার পরে যখন ও বাড়িতে নোটস ফোটস করছে যে কালকে অ্যালিসিয়াকে কি জিজ্ঞেস করবে, হোয়াট কোয়েশ্চেন্স এন্ড অল অফ দিস, তখন হঠাৎ ওর বউ এরকম জগিং ড্রেস পরে এসে বলে যে আমি এখন জগিং করতে যাচ্ছি। কোনো ঘড়ি দেখে বলে যে হোয়াট, ইটস 9টার সময় কে জগিং করতে চায়? বলে না, আমার সারাদিন সময় হয়নি, আমি জগিং করতে যাচ্ছি। সেই পুরনো সন্দেহটা আবার মাথায় চাড়া দেয় থিওর। তো ওর ওয়াইফ বেরিয়ে যাওয়ার পরে ও ওর ওয়াইফের পিছু নেয় এবং পিছু নিয়ে ও পার্কে পৌঁছায়, এবং এবার ও ডেফিনেটিভ প্রুফ পায় যে ওর ওয়াইফ অ্যাকচুয়ালি ইজ হ্যাভিং অ্যান অ্যাফেয়ার উইথ সামবডি। মানে দে মিট ইন দ্য পার্ক অ্যান্ড দেন দে স্টার্ট ডুইং থিংস। সো হি ডাজেন্ট সি দ্য পার্সন যে কে, কিন্তু ও বুঝতে পারে যে হ্যাঁ আমার ওয়াইফ একটা অ্যাফেয়ার করছে। মানে সেদিনকার মতন সেদিনকে ওর এই জিনিসটা মাথায় ক্লিয়ার হয়ে যায়। এরপরে ও কয়েকদিন অ্যাসাইলামে যায় না, ছুটি নেয়, বিকজ হি গেটস সো ডিস্টার্বড। এবং ওর বউ প্রত্যেক একদিন দুদিন অন্তর অন্তর ওরকম বেরোয়, এবং ওর বউকেও ফলো করতে করতে ও জানতে পেরে যায় যে লোকটাকে, ও জানতে পারে যে লোকটা হচ্ছে যে ওর ওয়াইফ যে থিয়েটারে কাজ করে সেই থিয়েটারের ডাইরেক্টর। এবার ডাইরেক্টরের সাথে থিও অনেকবার দেখা করতে চেয়েছে, কিন্তু ক্যাথি কোনোবারই ডাইরেক্টরের সাথে থিওকে দেখা করতে দেয়নি। এরকম বলে দিয়েছে। তখন থিও ঠিক করে যে ও ডাইরেক্টরকে খুন করবে। সো হি স্টার্টস ফলোয়িং দ্য ডাইরেক্টর। এবার ও কাজে যাচ্ছে না কিন্তু কয়েকদিন, ডাইরেক্টরকে ফলো করে ডাইরেক্টরের বাড়িতে গিয়েও দেখতে পাই যে ডাইরেক্টর অ্যাকচুয়ালি ম্যারিড, তারও একটা বউ আছে, এবং তার বউ ডাইরেক্টরকে খুব ভালোবাসে। কারণ যখন ও বাড়িতে যায়, ও বাইরে থেকে মানে হি অলমোস্ট বিকামস আ স্টকার, যে ও দেখছে যে ডাইরেক্টর বাড়িতে গিয়ে বউয়ের সাথে খুব ভালো ব্যবহার করছে, বউ ওকে খাবার দিচ্ছে। মানে যেরকম দেখলে বোঝা যায় একটা লোকের মধ্যে একটা মানে প্রেম ভালোবাসা থাকলে যেটা বোঝা যায়, স্নেহ থাকলে বোঝা যায়, সেটা বোঝা যাচ্ছে। তখন ও ভাবছে যে ইস, এরা আমাদের দুজনকেই এরকম ভাবে ঠকাচ্ছে, আমাকেও ঠকাচ্ছে আমার বউ, আর এই মহিলাকে এই ভদ্রলোক ঠকাচ্ছে। আমি আই উইল সি দি এন্ড অফ ইট। সো সেদিনকে ও দাঁড়িয়ে থাকতে থাকতে ভাবে যে আমি বাড়িতে যাই, বেল বাজাই, দিয়ে ওই লোকটাকে পিটিয়ে ক্যাথিকে এখানে ডেকে নিয়ে আসি, ডেকে নিয়ে এসে বলি আমি সব জানি এই বিষয়ে। তারপরে চিন্তা করে যে না, হয়তো আমার রেপুটেশন খারাপ হয়ে যাবে, লোকে তো জানতে পেরে যাবে, তো পুলিশ কেস হয়ে যাবে, আমাকে এটাকে ঠিকঠাক করে করতে হবে। এইভাবে বাড়ি চলে আসে। বাড়ি চলে এসে খুব মানে ওর ভেতরে ভেতরে একটা খুব রাগ, ফ্রাস্ট্রেশন, অ্যাঙ্গুইশ হচ্ছে। তো তারপরে পরের দিনও কাজে যায়, এতদিন তো কাজে যায়নি, পরের দিন কাজে যায়। কাজে গিয়ে দেখে যে অ্যালিশিয়া হ্যাজ ডান আ ওভারডোজ। অ্যালিশিয়া একটা ওভারডোজ হয়ে গেছে, ওভারডোজ হয়ে গিয়ে ও কোমাতে চলে গেছে। ও সরি, তার আগে তোমাদেরকে একটা জিনিস বলতে আমি ভুলে গেছিলাম। যখন অ্যালিশিয়া ওর সাথে কথা বলছিল, তখন অ্যালিশিয়া ওকে একটা জার্নাল দেখিয়েছিল, যেটাতে অ্যালিশিয়া এইসব কথা লিখেছিল, যেটা আমরা বইয়ের মধ্যে পড়ছিলাম। তো সেই জার্নালে অনেক জিনিস লেখা ছিল, যার মধ্যে একটা জিনিস লেখা ছিল যে অ্যালিশিয়ার মাঝখানে মনে হয়েছিল যে অ্যালিশিয়াকে কেউ ফলো করে। ওর একটা এরকম ধারণা হয়েছিল যে ও বাড়িতে একা নয়, কেউ আছে কেউ নেই, এরকম একটা ব্যাপার। তখন অ্যালিশিয়া ওর বরকে বলেছিল, এবং মানে ওর বর ওকে অতটা পাত্তা দেয়নি, গেব্রিয়েল ওকে অতটা পাত্তা দেয়নি, বলেছিল যে তোমার তো এরকম আগেও হয়েছে, তোমার বাবা মা মারা যাওয়ার পরেও হয়েছে, তোমার এখন আবার হচ্ছে, ওটা মানে ওটা রেকারিং একটা পারসিকিউশন ম্যানিয়া আছে তোমার, হচ্ছে তো তোর চিন্তা করার কিছু নেই। তোর পাশের বাড়ি একজন মহিলা ছিল, যেরকম হয় না আমাদের একটু নোজি নেবার্স থাকে, একজন পাড়ার আন্টি থাকে যার কাছে যত গসিপ পসিবল ইজ দেয়ার। তো সেরকম একজন ভদ্রমহিলা ছিলেন, তাকেও বলেছিল, আহ, তাকে বলেছিল, কিন্তু কেউ ওকে খুব সিরিয়াসলি নেয়নি। আহ, তো তখন গেব্রিয়েল কি করে, ওকে ডাক্তারের কাছে নিয়ে যায়, একজন ডাক্তার ওয়েস্ট বলে একজন ডাক্তারের কাছে নিয়ে যায়। এবং সেই ডাক্তারের কাছে নিয়ে যায় মানে সেই ডাক্তার ওদের বাড়িতে আসে, ডাক্তারের অফিসে যায়নি, মানে ডাক্তারের চেম্বারে যায়নি, ডাক্তার ওদের বাড়িতে আসে, এবং সেই ডাক্তার খুব কড়া কড়া ওষুধ ওকে
প্রেসক্রাইব করে, যেটা অ্যালিসা খেতে চায়নি। এবং অ্যালিসা ডায়েরিতে লিখেছিল যে আমি ওষুধগুলো ফেলে দিতাম, আমি খেতাম না, তার কারণ হচ্ছে যে আমি জানি যেটা আমি দেখছিলাম সেটা সত্যি কথা। তখন থিও থিওর হঠাৎ মনে হয় যে ডক্টর ওয়েস্টের নামটা তো আমি কোথাও শুনেছি, কোথায় শুনেছি, কোথায় শুনেছি নামটা করে হঠাৎ ওর মনে পড়ে যে আরে ডক্টর ক্রিশ্চিয়ান ইজ ওয়েস্ট, হি ইজ ডক্টর ক্রিশ্চিয়ান ওয়েস্ট। তখন ও অ্যালিশিয়াকে দেখতে যায়, অ্যালিশিয়া যেখানে ছিল কোমাতে যায় এবং ওর বডিটা চেক করে, করে দেখতে পায় যে হাতের এখানে একটা কোনার দিকে একটা নিডল মার্ক। মানে অ্যালিশা অ্যাকচুয়ালি ওভারডোজ করেনি, কেউ ওকে মারার চেষ্টা করেছে। তখন থিও ক্রিশ্চিয়ানের রুমে যায়, মানে ডক্টর ক্রিশ্চিয়ান ওয়েস্টের রুমে যায়, এবার রুমে গিয়ে ওকে বলে যে আমি জানি তুমি কি করেছো। তখন ক্রিশ্চিয়ান ওকে বলে হোয়াট ইউ মিন, বলছে তুমি অ্যালিশিয়াকে আগে থেকে চিনতে, এই মার্ডার হওয়ার আগে থেকে চিনতে, তুমি ওকে ট্রিটমেন্ট করেছো। তো বলছে হ্যাঁ কি সেটা কাউকে তখনও ক্রিশ্চিয়ান খুব ভয় পেয়ে গেছে, ভয় পেয়ে বলছে তুমি এই কথাটা কিন্তু কাউকে বলো না। তো বলছে আমি কাউকে বলি বা না বলি, হাউ ডাজ ইট ম্যাটার, তুমি যখন কেস চলছিল তখন আসোনি, তখন কোনো কথা বলনি, ও তোমার আন্ডারে আছে, তুমি নিশ্চয়ই ওকে কিছু করেছো। বলছে না আমি কিছু করিনি, আমি কিচ্ছু করিনি। বলছে আমি তোমাকে বিশ্বাস করি না। তখন থিও গিয়ে ডায়াবেটিসকে বলে দেয় যে তুমি কি জানো যে ডক্টর ক্রিশ্চিয়ান অ্যালিশিয়াকে এই কেসের আগে থেকে চিনতো এবং ট্রিটমেন্ট করেছে, উইচ ইজ আনএথিক্যাল, বিকজ ইফ ইউ আর ট্রিটিং সামবডি বিফোর সামথিং লাইক দিস লিগাল হ্যাপেন্স, সেটা তোমাকে কোর্টে বলতে হবে যে হ্যাঁ তুমি এর ট্রিটমেন্ট করেছো এবং এর কি কি প্রবলেম আছে সেটা বলতে হবে, তাহলে পরে মানে তুমি তার ডাক্তার, সেটা তোমার রেসপন্সিবিলিটি। তখন ডায়াবেটিস পুলিশ ডাকে, অবভিয়াসলি বিকজ ইটস আ হিউজ কেস, যে মানে এরকম একটা জিনিস ওনার ঘাড়েও এসে পড়বে, এবং পুলিশ এসে ক্রিশ্চিয়ানকে ধরে নিয়ে যায়। তারপরে আলিশিয়াকে আবার দেখতে যায়, থিও দেখতে যায়, এবং তারপরে থিও জানতে পারে যে এবার অ্যালিশিয়াকে একটা অন্য জায়গায় মুভ করে দেওয়া হবে, এই হসপিটালে আর ও থাকবে না, কারণ ও কোমাতে চলে গেছে, সেই জন্য ওকে একটা হসপিসে ভর্তি করে দেওয়া হবে, যেখানে এরকম মরণামান্য রুগীরা থাকে বা তারা মারা যাচ্ছে তারা থাকে। তো নার্সরা ওর ঘরটর খালি করছে, এবং ওকে তো অলরেডি নিয়ে যাওয়া হয়েছে, ওর ঘর খালি করছে, ওর জিনিসপত্র খালি করছে, কি করবে, কোথায় পাঠাবে, কাকে দেবে চিন্তা করছে। তো ওই বড় বড় পেন্টিংসগুলো ইত্যাদি ইত্যাদি ছিল। তখন থিও জিজ্ঞেস করে যে এলিশার নোটবুকটা কোথায়। তো নার্সরা বলে যে আমরা ওর ওর জিনিসের মধ্যে তো আমরা নোটবুকটা পাইনি। বলে যান তাহলে আমি একবার ঘরটা খুঁজে দেখি। বলে হ্যাঁ খুঁজে দেখো। এরকম খুঁজতে 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 নোটবুক আর পাইনি। তখন নার্সটা ওকে বলেছে যে এই বড় ক্যানভাসটা দেখে, যেখানে ও থিওর ছবি এঁকেছিল, বলেছে যে তুমি কি এই এটা নেবে। তখন ও বলেছে না আমি আমি কিছু নেব না, আমি এখন কিছু নেব না, তোমরা যেখানে পাঠাচ্ছ কোল্ড স্টোরেজে পাঠাচ্ছ পাঠিয়ে দাও, বা যাকে পাঠাচ্ছ পাঠিয়ে দাও। তো ওরা বলেছে ঠিক আছে, তো নিয়ে গেছে। তো থিও ওর ডায়েরিটা মানে খোঁজ করার চেষ্টা করলো যে ওর থেকে যদি কিছু পাওয়া যায়, তো ভাবলো যে আমি ওর বাড়ি যাই। অ্যালিশিয়ার বাড়ি গেল। বাড়ি গিয়ে কিন্তু বাড়িতে তো কেউ নেই, সব তো বন্ধ। তো তখন ওর পাশে যে নেবারটা আছে সে সে খুব উৎসুক হয়ে এসে বলছে তুমি কে, তুমি কে। তো বলছে যে আমি একজন রিপোর্টার। তো বলছে যে তুমি কেন এসছো এখানে। বলছে না আমি এই জেনারেলি কেসের কথাটা চিন্তা করছিলাম, তাই আমি এখানে এসেছি। তো বলছে যে তুমি কি জানো যে ওর একটা স্টকার ছিল, ও তো কোনো কথা বলেনি, ওর হয়তো কেউ বলার মতনও ছিল না, সেজন্য কেউ বলেনি। তো বলছে তুমি কি করে জানলে। বলছে যে আমি দেখেছি। বলছে তুমি দেখেছো তাকে। বলছে হ্যাঁ আমি দেখেছি, মানে একদিনই আমি দেখেছিলাম, কিন্তু ও যে ওর স্টকার আমি জানতাম না। তার কারণ হচ্ছে যে লোকটা রাস্তার উল্টো দিকে দাঁড়িয়ে ওর বাড়ির দিকে তাকিয়েছিল, আর আমি জেনারেলি আমার লনে জল দিতে এসেছিলাম না, ফুল রাখতে এসেছিলাম, তখন আমি লোকটাকে দেখেছিলাম, কিন্তু লোকটা আমাকে দেখেই ওখান থেকে চলে যায়। তো বলছে তুমি লোকটাকে ডিসক্রাইব করতে পারবে। বলছে যে এখন তো এতদিন আগেকার কথা আমার মনে নেই, বাট না আমার মনে হয় না, আমি ওকে এক ঝলকের জন্য দেখেছিলাম, আমি ওকে ডিসক্রাইব করতে পারবো না। তো বলছে যে তারপরে কি, তারপরে কোনো দিন দেখোনি। বলছে না তার পরের দিনই তো এই ঘটনাটা ঘটলো, আমি যেদিনকে লোকটাকে দেখেছিলাম তার পরের দিনই এই ঘটনাটা ঘটলো, আমি কি করে দেখবো। যাই হোক সেখানেও ও কিছু পেলো না, এবং বাড়ির মধ্যে তো পুলিশের ছাড়া ঢুকতে পারবে না, তো আবারও ফেরত গেল বাড়িতে। বাড়িতে ফেরত গিয়ে তখন ওর খুব
ফ্রাস্ট্রেশন হচ্ছে যে রুগী হাত থেকে বেরিয়ে গেছে মানে আর তো কিছু করার নেই, ব্রেক থ্রুটা বন্ধ হয়ে গেছে, ওয়াইফ ইজ হ্যাভিং এন অ্যাফেয়ার। সো হি সেজ দ্যাট আজকেই আই উইল ডু হোয়াট এভার আই ওয়ান্ট টু ডু, মানে আমি আমার আই উইল গেট মাই লাইফ ব্যাক ইন মাই হ্যান্ড। সো দেন হি স্টার্টস অ্যাগেন ফলোয়িং দ্যাট ডাইরেক্টর, বা হি ডাজেন্ট ফলো দ্য ডাইরেক্টর, হি গোজ টু দ্য ডাইরেক্টরস হাউস। এবং বাড়িতে ওই ওই বাড়িতে গিয়ে ও ও তখন ভাবে যে আমি কলিং বেল বাজিয়ে ভেতরে ঢুকে যাই, ঢুকে ওর বউকে গিয়ে সব কিছু বলে দিই। তারপরে ও ভাবে যে না, কলিং বেল বাজিয়ে ঢুকবো না, আমি যদি অন্যরকম কিছু করি। তখন ও ঠিক করে যে বাড়িতে মানে ও তো এতদিন ধরে বাড়িটাকে দেখেছে, সেজন্য বাড়িতে কোথায় দরজা আছে, কি আছে, ব্যাক ডোর আছে, ফ্রন্ট ডোর আছে, ও জানে। তো ব্যাক ডোর দিয়ে বাড়িতে ঢুকেছে, বাড়িতে ঢুকেছে, ঢুকে মানে বাড়ির মধ্যে ঘুরছে, বাড়িতে কাউকে পাচ্ছে না, মানে মেন বাড়িতে কেউ, বাড়ির মধ্যে কেউ নেই, যে ব্যাক ডোর দিয়ে ঢুকেছে, ঢুকে বাড়ির মধ্যে কাউকে পাচ্ছে না। তখন মানে ও ডাইরেক্টরও ছিল না, ডাইরেক্টরের বউকেও দেখতে পাচ্ছে না। তো তারপরে এরকম ঘুরতে ঘুরতে হঠাৎ দেখেছে যে বাড়িটার মানে ঠিক ব্যাকইয়ার্ড নয়, ব্যাকইয়ার্ডের আগে মানে একটু বাগানের দিকে ওদের একটা এক্সটেনশন আছে, বাড়ির একটা এক্সটেনশন আছে, সেই এক্সটেনশনে একটা মহিলাকে দেখা যাচ্ছে। তো ও সেখানে সেই এক্সটেনশনে গেছে, ওই এক্সটেনশনটাতে গেছে, গিয়ে দরজাটাকে যেই আস্তে করে খুলে, মানে ও যেই আস্তে করে খুলেছে সেই মুহূর্তে মহিলা ওর দিকে ফিরে তাকিয়েছে। মহিলা অ্যালিসিয়া, ওর দিকে যখন মহিলা ফেরত তাকিয়েছে, মহিলা হচ্ছে অ্যালিসিয়া। সো at this point of time we get to know that Theo is an unreliable narrator. He has been making a fool of all of us. Basically এই সময় we go back to Alicia's notebook, যেখানে অ্যালিসিয়ার লাস্ট এন্ট্রি অ্যালিসিয়া করে গেছিল। অ্যালিসিয়া থিওকে চিনতে পেরেছিল, ওকে যে মানে ওকে যে ফলো করতো সেটা হচ্ছে থিও। এতক্ষণ তোমরাও নিশ্চয়ই ভেবেছো, এবং আমিও বই পড়তে পড়তে ভাবছিলাম যে অ্যালিসিয়াকে দেখা, ক্যাথির অ্যাফেয়ার সব এক টাইম লাইনে হচ্ছে, কিন্তু সেটা কিন্তু নয়। ক্যাথির অ্যাফেয়ার অ্যালিসিয়ার ইনসিডেন্টের অনেক আগে শুরু হয়ে গেছিল। এই যে ডিরেক্টরের কথা আমরা বলছিলাম, সেই ডিরেক্টর হচ্ছে গেব্রিয়েল, অ্যালিসিয়ার হাজব্যান্ড। সো অ্যালিসিয়ার লাস্ট এন্ট্রি ইন হার ডায়েরি ইজ দ্যাট প্রথম দিন যখন থিও মানে কথা বলেছিল, তখন অ্যালিসিয়া ওকে চিনতে পেরেছিল। বুঝতে পারছো তো, ওর যে ট্রমার মধ্যে দিয়ে গেছে, ওর থিওর মুখটা ওর অতটা ভালো করে মনে ছিল না, কিন্তু গলার আওয়াজটা মনে ছিল। দ্বিতীয় কথা, থিও ওর বাড়িতে একটা হাফ মাস্ক পরে ঢুকেছিল, মানে পুরো মুখটা খুলে ঢোকেনি। দ্বিতীয় কথা, ওর হাতে একটা নাইফ ছিল, সেই জন্য অ্যালিসিয়া এমনিতেও ভয় পেয়ে গেছিল। তো থিও অ্যালিসিয়াকে বসবার ঘরে নিয়ে যায় একটা নাইফ পয়েন্ট, এবং ওকে চেয়ারে বেঁধে দেয়, বেঁধে দিয়ে বাড়ি খুঁজে একটা গান খুঁজে পায়, ওদের বাড়ির গানেই মারা গেছিল, গান খুঁজে পায় এবং বাড়ির সমস্ত লাইট অফ করে দেয়। এবং অ্যালিসিয়াকে বলে ওই কথাটা, যেটা শুনে অ্যালিসিয়া ওকে অ্যাট্যাক করেছিল, সেটা হচ্ছে যে অ্যালিসিয়া, আমি চাই তুমি সব কিছু নিজের মতো করে বুঝতে পারো, আমি চাই যে তুমি নিজের মতো করে ডিসিশন নিতে পারো, আমি চাই তোমার সামনে সমস্ত সত্যিটাকে তুলে ধরতে। তখন অ্যালিসিয়া ওকে বলে যে প্লিজ তুমি আমাকে যদি মারতে চাও মেরে দাও, তুমি গেব্রিয়েলকে কোনো ক্ষতি করো না। তখন ও বলে যে না না, আমি কারোর কোনো ক্ষতি করব না। এই নিয়ে তখন ওরা ওয়েট করতে থাকে, এবং 11:30 নাগাদ যখন গেব্রিয়েল বাড়ি ফিরে দেখে বাড়ি পুরো অন্ধকার, এবং ও যে ডাকতে থাকে এলিশিয়া এলিশিয়া করে ডাকতে থাকে, কিন্তু পেছন দিক থেকে থিও গেব্রিয়েলকে অ্যাটাক করে ওকে অজ্ঞান করে দেয়, করে ওকে চেয়ারের সাথে বেঁধে দেয়। কিন্তু দুটো চেয়ার দুদিকে ছিল, মানে এই দিকে অ্যালিশিয়ার মুখ ছিল, এই দিকে গেব্রিয়েলের মুখ ছিল, মানে দুজনের পেছন দুজনে এমনভাবে বাঁধা যে কেউ কারোর মুখ দেখতে পাচ্ছে না, বুঝেছো, ঘর অন্ধকার। তখন
থিও গেব্রিয়েলকে বলে যে আম, গেব্রিয়েল, তুমি আমার ওয়াইফের সাথে অ্যাফেয়ার চালাচ্ছ, তোমাকে আমি খুন করব। কিন্তু তোমার বউ বারবার বলছে যে তোমাকে না মারতে, তুমি ভালো লোক। তাহলে কি বলো, তোমার জায়গায় তোমার ওয়াইফকে মেরে দিই? চুজ করো, তুমি মরবে না তোমার বউ মরবে? তুমি মরবে না তোমার বউ মরবে? লেট মি স্টার্ট কাউন্টিং। বলো, বলো, বলো গেব্রিয়েল। 1, 2, 3, 4, 5। তখন এলিশা কন্টিনিউয়াসলি বলে যাচ্ছে, গেব্রিয়েল, ও আমাদের দুজনকেই মেরে ফেলবে, তুমি জাস্ট তুমি তুমি কিছু করো না। তুমি জাস্ট বলো যে ইউ লাভ মি অ্যান্ড আই লাভ ইউ ভেরি মাচ। ও দুজনকে মানে দুজনকেই মেরে ফেলবে, ও আমাদের কাউকে বাঁচতে দেবে না। আমি ওর মুখ খানিকটা তো মুখ দেখেছি, ও আমাকে বাঁচতে দেবে না। ও আমাকে মেরে ফেলবে, তোমাকেও মেরে ফেলবে, আমাকেও মেরে ফেলবে। তুমি প্লিজ জাস্ট টেল মি ইউ লাভ মি, লাভ মি। করতে করতে 10 কাউন্ট যখন হয়, তখন গেব্রিয়েল বলে যে আমি মরতে চাই না। তো থিও বন্দুকটা নিয়ে অ্যালিশার সামনে আসে এবং অ্যালিশাকে বলে যে দেখেছ, তোমার হাজব্যান্ড অ্যাফেয়ার করছে, এতদিন ধরে তোমাকে বলেনি, এবং তার কোনো রকম সাহস নেই। সে তোমাকে মরার জন্য ছেড়ে দিল। তুমি বেঁচে থেকে আর কি করবে, তোমার মরে যাওয়াই ভালো। বলে বন্দুকটাকে ও ওপর দিকে তাক করে এবং অ্যালিশিয়াকে এরকম করে চুপ করে থাকতে বলে। বলে ও বন্দুকটা দেখে দেয়। গেব্রিয়েল ভাবে অ্যালিশিয়া মারা গেছে এবং ও সাংঘাতিক চিৎকার করতে শুরু করতে থাকে যে তুমি আমার বউকে কি করলে, হোয়াট হ্যাভ ইউ ডান টু মাই ওয়াইফ, হোয়াট হ্যাভ ইউ ডান টু মাই ওয়াইফ, হোয়াট হ্যাভ ইউ ডান টু মাই ওয়াইফ। গেব্রিয়েল তখন আস্তে করে অ্যালিশিয়ার কানের কাছে মুখ এনে বলে যে গুড বাই অ্যালিশিয়া। বলে বন্দুকটা ওর পাশে ফেলে দেয়, ওর হাতের আর পায়ের বাঁধন খুলে দেয় এবং যাওয়ার সময় ওর মানে আমরা যেরকম বাচ্চাদের কপালে চুমু খেয়ে যায় স্নেহের চিহ্ন, সেরমভাবে একটা কিস করে বেরিয়ে যায়। অ্যালিশিয়া বন্দুকটা নিয়ে উঠে আসে গেব্রিয়েলের সামনে এবং গেব্রিয়েলকে 5টা বুলেট দিয়ে খুন করে। তার কারণ হচ্ছে, 1 নম্বর কথা তোমরা বুঝতেই পারছো, অ্যালিশিয়া ওয়াজ নট আ ভেরি স্টেবল পারসন। ওর জীবনে যাওয়া হয়েছিল, তারপর থেকে ওর স্টেবিলিটি আশা করা খুব মুশকিল ওর কাছে। ওর বাবা মার সঙ্গে যাওয়া হয়েছিল এবং ওর বাবা ওকে যতটা ট্রমা দিয়েছিল, সেই ট্রমাটা ওর সেদিনকে আবার নতুন করে বেরিয়ে আসে, যেদিনকে গেব্রিয়েল বলে যে আই ডোন্ট ওয়ান্ট টু ডাই। ইটস লাইক শি ডাজ নট ডিজার্ভ টু বি লাভড। ওর মনে হয় যে ও একদম মানে ওর জীবনটা শেষ করে দিয়েছে গেব্রিয়েল। এক তো হি ইজ হ্যাভিং অ্যান অ্যাফেয়ার, দেন হি কিপস আ গান ইন দ্য হাউস, দেন হি ইজ সেইং দ্যাট আই ডোন্ট ওয়ান্ট টু ডাই, অ্যান্ড হি নেভার বিলিভড হার যখন ও বারবার বলেছে যে আমাকে একটা লোক ফলো করছে। So she says in the book, I didn't kill Gabriel, he killed me. I just pulled the trigger. In her mind, in Alicia's mind, that's what she did. এবং ও লিখে যায় যে এটা আমার লাস্ট, মানে দিস ইজ মাই কনফেশন অ্যান্ড দিস ইজ মাই লাস্ট ওয়ার্ডস। যদি তোমরা কেউ কোনোদিন এটা পাও, কেউ যদি পাও, এটা পুলিশের কাছে দিয়ে দিও, এবং বলে দিয়ে যায়। সো যাই হোক, সো নাও উই কাম ব্যাক টু থটস অফ থিও। থিও তখন মনে মনে ভাবছে যে এটা তো পোয়েটিক জাস্টিস হয়েছে। 1 নম্বর, আমি অ্যালিশিয়া আমাকে চিনতে পেরে গেছিলো, সেই জন্য অ্যালিশিয়ার এইখান থেকে চলে যাওয়ার খুব দরকার ছিল, কিন্তু ও অ্যালিশিয়াকে মারতে চায়নি, সেই জন্য অ্যালিশিয়াকে কোমাতে পৌঁছে দিয়েছিল। হি ইজ দ্য ওয়ান হু অ্যাডমিনিস্টার্ড দ্য মেডিসিন। এবং এই ঢিলে ও ডক্টর ক্রিশ্চিয়ান, যার সাথে ও রেশারেশি ছিল, তাকে জেলে পাঠিয়েছে। So this is a poetic justice. Alicia's husband was trying to have an affair with my wife. So আমি তো মারিনি, আমি না আলিশিয়াকে মেরেছি, মানে according to him he hasn't killed Alicia because Alicia কোমাতে আছে। সো আর সেদিনকে তো ও আলিশিয়াকে বলেনি যে গেব্রিয়েলকে তুমি মারো, ও শুধু তো আলিশিয়াকে খুলে দিয়ে এসেছিল। ও শুধু চেয়েছিল যে আলিশিয়া জানতে পারুক যে সত্যি কথাটা কি। ও সাংঘাতিক রকমের সত্যবাদী যুধিষ্ঠিরের টাইপের লোক। সো সেই সব করে দিয়েও চলে এসেছিল। ও কি করে জানবে যে অ্যালিশিয়া ওর হাজবেন্ডকে খুন করবে? ও কি করে জানবে যে অ্যালিশিয়া নিজের হাত কেটে নেবে? এইসবকে ও কি করে জানবে? ও তো এসব চাইনি, ও তো জাস্ট সত্যিটা উদ্ঘাটন, মানে সত্যিটা আনভেল করতে চেয়েছিল। হি ওয়ান্টেড টু শো
Alicia what the truth is. It's not that Gabriel is not a good person. সো যাই হোক, এইসব ও ভাবছে এবং তারপরে ও আলিশাকে রোজ দেখতে যায় যেখানে আলিশিয়া আছে এবং তার সাথে আলিশিয়ার সাথে গিয়ে কথা বলে। এবং এই টাইম লাইনে যেখানে আমরা দেখছি সেখানে আমরা দেখছি যে ক্যাথি প্রচণ্ড ডিপ্রেসড হয়ে গেছে এবং ক্যাথি হাজব্যান্ডের সাথে সেরকম কোনো কথাবার্তা বলে না, সারাদিন বসে টিভি দেখে আর চিপস খায় টাইপের। শি ইজ পুট অন আ লট অফ ওয়েট অ্যান্ড দ্যাটস দ্য রিজন ওয়াই থিও হ্যাড ডান দিস হ্যাজ অল গন ডাউন দ্য ড্রেন। এইভাবে বেশ কিছুদিন কেটে যাওয়ার পরে একদিন হঠাৎ একজন পুলিশম্যান গেব্রিয়েলের বাড়িতে আসে এবং থিওর বাড়িতে আসে এবং থিওকে বলে যে ক্রিশ্চিয়ানের কেসটা উঠছে এবং সেই নিয়ে আমরা কথা বলতে চাই। তো ভেতরে আসে পুলিশম্যান এবং পুলিশম্যান ভেতরে আসার পরে বলে যে, তো ও বলে যে হ্যাঁ ক্রিশ্চিয়ান তো খুব খুব বাজে লোক, হি ইজ টু এরকম ওষুধ সবাইকে দিত, সবাইকে এরকম ওষুধ দিয়ে এ করে রাখতো। তো ওরা বলে হ্যাঁ হ্যাঁ আমরা জানি, তো তোমার মানে আমরা তোমার দিক থেকে মানে তোমাকে উইটনেস হিসেবে ডাকবো ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই আমি করবো। তখন একজন পুলিশম্যান পেছনে যে মানে দুজন এসেছিল তার মধ্যে একজন কথা কম বলছিল, সে বলে যে আচ্ছা আমাদের কাছে একটা ডায়েরি এসছে, এলিশিয়ার ডায়েরি এসছে, তাতে কি লেখা আছে তুমি শুনবে? তো এটা একদম বইয়ের লাস্ট প্যারাগ্রাফ বলতে পারো। সেখানে কি বলে, সেখানে গেব্রিয়েল বলছে যে ও খুব কাম হয়ে গেল, মানে ও বুঝতে পারলো যে ও যা করেছে সেটা বাইরে চলে এসছে, মানে দ্যাট হ্যাজ বিন রিভিলড বিকজ আলিশিয়ার যে ছোট ডায়েরিটা ছিল সেটা ওই যে ক্যানভাসটা ও এঁকেছিল, ওই যে বড় ক্যানভাসটা যেখানে বার্নিং বিল্ডিংয়ের ছবি এঁকেছিল তার পেছনে লুকিয়ে রেখেছিল। সো গোটা জিনিসটা ফিলিক্সের কাছে যায়, ফিলিক্স ওর যে ম্যানেজার আর্ট গ্যালারির তার কাছে যায় এবং সে ডায়েরিটা খুঁজে পেয়ে ডায়েরিটা পড়ে পুলিশকে দিয়ে দেয় এবং পুলিশ জানতে পারে গোটা রহস্যটা কি। সো দ্য বুক এন্ডস উইথ থিও looking outside his window and seeing it snow. So happiness was momentary for him. Poetic justice was momentary for him. So this was the story of the silent patient. আশা করি তোমরা বুঝতে পেরেছো, আশা করি আমি একটু সময় লেগেছে আজকে গল্পটা বলতে, মাঝে মাঝে একটু ডিস্টারবেন্স হয়েছে, সেই জন্য ভেরি সরি অ্যাবাউট ইট। আশা করি তোমাদের গল্পটা ভালো লেগেছে আর আমি ঠিকভাবে শোনাতে পেরেছি। আমার বইটা খুব ভালো লেগেছিল। তোমরা যদি কোনো চান্স পাও বা চাইলে এই বইটা তোমরা পড়তে পারো। আমি গেসিং কোনো না কোনো দিন একটা সিনেমাও হয়ে যাবে এর ওপরে। ইটস রিটেন ইন আ ওয়ে দ্যাট ইট ক্যান বি মেড ইন টু আ ফিল্ম ভেরি ইজিলি। সো দিস ওয়াজ দ্য টুইস্টেড টিউজডে স্টোরি। সো থ্যাংক ইউ সো মাচ। আমি কাউকে কোনো কারোর কমেন্টস বা প্রেজেন্স কিছুই জানতে পারছি না, বাট আই উইল ডেফিনেটলি চেক ইট লেটার। সো থ্যাংক ইউ সো মাচ থাকার জন্যে, শোনার জন্যে, লাইক কমেন্ট করার জন্যে। যারা পরে এটা ফেসবুক বা ইউটিউবে দেখবে তারাও প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো, আমাদের সঙ্গে থেকো। তোমাদের এসে গল্প শোনাতে ভালো লাগে, সো তাই করি আমরা সকলেই। তো আমাদের সকলকেই সাপোর্ট করো, পার্টিসিপেট করো এবং সাবধানে এবং ভালো থেকো। ওকে, নমস্কার, গুড ইভিনিং, বাই বাই। Please subscribe to our channel Hana Tales. Comment, share, like, and don't forget to hit the notification bell for more videos.